যারা লাইভ আছো দেখো তো সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছো আমার কথা? যারা লাইভ আছো একটু বলো আমাকে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু লেট হলো, অ্যাকচুয়ালি অন্য একটা ক্লাস চলছিল। ওকে, আজকে তোমাদের 3টে থেকে ক্লাস হচ্ছে ঠিকই, বাট তোমাদের ক্লাস হবে 6টার সময়। ঠিক আছে, সন্ধ্যা 6টার সময় ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাসের টাইম একটু এদিক ওদিক হয়, সেটা আগে থেকেই তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে। যদি কোনো কারণে তোমরা লাইভ ক্লাস না দেখতে পারো, তাহলে সেক্ষেত্রে সেই ক্লাসের রেকর্ড থেকে যাবে। যে লিঙ্কটা দিয়ে তোমার লাইভ ক্লাসে জয়েন করলে, সেটাই তুমি যে কোনো সময় চালালে আবার দেখতে পাবে। ঠিক আছে, যারা নতুন জয়েন করেছো একটু শুনে নাও, তোমাদের যে ক্লাস হবে সেই ক্লাস, ক্লাস বলতে কি দেখো একটু বলে দিই পুরোটাই, যারা নতুন জয়েন করেছো। তোমাদের ইন্টারভিউ সেশন যেটা হবে, এটা প্রথমে ক্লাস হবে। তোমাদের প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আগে শেখানো হবে। তোমরাও সেটা বাড়িতে প্র্যাকটিস করবে, লিখবে। লিখে লিখে করলে বিষয়গুলো বেশি মানে সুসজ্জিত ভাবে থাকে আর কি। তো সেক্ষেত্রে এইটা করার পর তোমাদের 1:1 রেশিওতে, মানে প্রত্যেককে ধরে ধরে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্র্যাকটিস হবে। ঠিক আছে, ইন্টারভিউ প্র্যাকটিস হবে অনলাইনে। তোমরা একটু ভালো নেটওয়ার্ক নিয়ে, মানে ওয়াইফাই থাকলে তো ওয়াইফাই, আর না হলে যেখানে নেটওয়ার্ক পায় সেই সমস্ত জায়গাতে থেকে তোমরা লাইভ প্র্যাকটিস করবে ইন্টারভিউ বোর্ডের সামনে। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের যেখানে যেখানে ডাউট থাকবে, আমি এটুকু বলবো যে এই ক্লাসের এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ যত রকমের কোশ্চিন হতে পারে, ইন্টারভিউয়ার যা যা ভাববে বা যা যা কোশ্চিন করতে পারে, সেইগুলো সব সব অ্যাঙ্গেল থেকে ভেবে আমরা কিন্তু আগেই রেডি করে নেব। তারপর তুমি ইন্টারভিউ প্র্যাকটিস করবে। ওকে, আর ডেমোস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে আগে ডেমোস্ট্রেশনের মাধ্যমে কিভাবে ডেমোস্ট্রেশন হয়, কিভাবে করালে সব থেকে বেটার হয়, এগুলো সব শেখানো হবে। দেন তোমাদের 1:1 রেশিওতে, মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তোমাদের এটাও কিন্তু প্র্যাকটিস করানো হবে। সপ্তাহে 4 থেকে 5 দিন তোমাদের হবে। ঠিক আছে, উইকে, সপ্তাহে ওই 4 থেকে 5 দিন। প্রথমে 3 দিন রাখা হয়েছিল, তো এটা বাড়িয়ে 4 থেকে 5 দিন রাখা হয়েছে। 6 PM এর সময় হবে। যদি ইনকেস কোনোদিনও ক্লাসটা এদিক ওদিক হয়, আগে থেকে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে। ওকে, শনি রবিবার দিন বাদ দিয়ে মোটামুটি তোমাদের ক্লাস থাকবে। ওকে, আগের দিন আমরা তোমাদের একটা বিষয় লিখতে দিয়েছিলাম। ঠিক আছে, এটা যারা লেখনি তারা লিখে একটু পাঠিও। প্রথম দিনের ক্লাসের লিঙ্কটা যদি না পাও, সেটা আমাদের গ্রুপে এসএমএস করে দিও, আমরা তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো, বা আরেকবার আমরা গ্রুপে পাঠিয়ে দেবো লিঙ্কটা। সেখান থেকে দেখে কি কি কোশ্চিন লিখতে দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। আমি তোমাদের বলেছিলাম যে ইন্টারভিউতে তোমাদের যে যে জায়গা থেকে প্রশ্ন হবে, তুমি যত ইউটিউব চ্যানেলে মক টেস্ট দেখো না কেন, দেখবে 4টে জায়গা থেকেই প্রশ্ন করা হচ্ছে, স্যাররা করছে। প্রথমত হচ্ছে কি পার্সোনাল ইনফরমেশন, মানে ব্যক্তিগত তথ্য। ঠিক আছে, ব্যক্তিগত তথ্য, এটা নিয়ে একটা ক্লাস হয়েছে, আজকেও এটা নিয়েই ক্লাস হবে আমাদের। দ্বিতীয় হচ্ছে কি তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখান থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, যদি হয়। সব থেকে বেশি প্রশ্ন হবে কোথা থেকে, তোমাদের শিখন পদ্ধতি, যেটা সিডিপির ক্লাস তোমরা করে এসছো, বা স্কুলে পড়ানোর যে ট্রেনিং নিয়ে তোমরা এসছো, শিখন পদ্ধতি। ঠিক আছে, এবং শিশুর যে মনোভাব, যে চিন্তা ভাবনা, বা বলতে পারো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন স্কিম, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন স্কিম পলিসি, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তোমার পলিসি স্কিম, এই সমস্ত বিষয় নিয়ে কোশ্চিন হবে। আর যদি কোশ্চিন আটকায়, বা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কোশ্চিন দুই একটা যদি আটকায়, সেটা এখান থেকেই আটকায়, কারণ এটা ডেটা ভিত্তিক। ঠিক আছে, যে আমি যদি বলি প্রথম কবে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছিল, হয় তুমি জানো নাহলে জানো না। কিন্তু ব্যক্তিগত তোমার সম্পর্কে প্রশ্ন করলে তুমি হয় অ্যান্সার দিয়েই দেবে, হয়তো সেটা গুছিয়ে হবে আর নাহলে গুছিয়ে হবে না।
কিন্তু অ্যান্সার তুমি দিয়েই দেবে, কিন্তু এই জায়গাটায় দুই একটা প্রশ্ন আটকালেও আটকাতে পারে। তাই কালকে আমি কিন্তু তোমাদের টানা 9 ঘন্টা, টানা 9 ঘন্টা লাইভ ক্লাস দিয়েছিলাম। তোমরা হয়তো দেখেছো কি দেখো আমি জানি না, সিডিপির ওপর। এবং ইন্টারভিউতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি বলেও দিচ্ছিলাম যে এই চ্যাপ্টার থেকে কি কোশ্চিন আসতে পারে, ঠিক আছে, কি কোশ্চিন আসতে পারে। যেমন প্রথম ক্লাস আমরা করলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ইন্টারভিউতে কি ধরনের কোশ্চিন আসতে পারে। তা আমাদের তো এরকম ভাবে সিডিপির একাধিক চ্যাপ্টার নেই, ঠিক আছে, একটা নির্দিষ্ট চ্যাপ্টার আছে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চিন আসতে পারে সেটাও কিন্তু আমি যখন এটা শেখাবো তোমাদের, সেটা তখনও বলবো। আর আগের দিন 9 ঘন্টা ক্লাসে বলেও দিয়েছি, কেউ যদি সিডিপি ভুলে যাও অবশ্যই কিন্তু সিডিপি তুমি যদি কোনো স্যারের কাছে পড়ে থাকো তাহলে সেই ক্লাসগুলো দেখো, আর যদি না থাকো তাহলে সেক্ষেত্রে আমার এই ক্লাসটা দেখে নিতে পারো, ওপেন করা আছে ইউটিউবে, ঠিক আছে, কারণ খুবই প্রয়োজন এটা। তোমাকে ধরো তুমি টিচার হবে, তোমাকে বললো যে বলো এই যে শিখন পদ্ধতি, ঠিক আছে, তুমি শেখাবে ছাত্রছাত্রীদের, এখানে বক্তৃতা পদ্ধতি বেশি কার্যকরী নাকি প্রতিপাদন পদ্ধতি বেশি কার্যকরী, তোমাকে উত্তর দিতে হবে। তুমি তুমি অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে জানতে হবে যে বর্তমান আধুনিক শিক্ষাতে তোমার প্রতিপাদন যে পদ্ধতি সেটা ব্যবহার করা হয়। তাহলে এবার তোমাকে বললো যে প্রতিপাদন পদ্ধতি বলো, দুটো সুবিধা বলো আর দুটো অসুবিধা বলো। তাহলে তোমার সেগুলো তো জানতে হবে, তোমাকে তো সাবজেক্টটাকে রিভাইজ করতে হবে, ঠিক আছে, রিভিশন দিতে হবে, তবেই তো তোমার মনে থাকবে সেইগুলো, সে কবে পড়ে এসছি আমরা, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে, এখান থেকে কোশ্চিন হবে তোমাদের একদম 200% এবং সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হবে সেটা সেটা হচ্ছে সিচুয়েশন বেসড বা পরিস্থিতি তৈরি করে দেবে, পরিস্থিতিমূলক, ঠিক আছে, পরিস্থিতিমূলক মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে এবং তোমাকে বলা হবে অ্যাজ এ টিচার হিসাবে তুমি সেই সিচুয়েশনটা বা সেই প্রবলেমটা কিভাবে সলভ করবে, বোঝা গেল। তো এইটা যে প্রবলেমটা তুমি সলভ করবে এর উত্তরটা তুমি কিন্তু এইটা থেকেই পাবে। কারণ অ্যাজ এ টিচার হিসাবে তুমি কিভাবে একটা ছাত্রছাত্রীর সাথে ডিল করবে বা একটা ছাত্রছাত্রীকে কিভাবে তুমি শেখাবে, এগুলো কিন্তু তোমাকে এই সাবজেক্টটা শিখিয়েছে। তাই অবশ্যই যারা যারা সিডিবি রিভিশন দাওনি একটু রিভিশনটা দিয়ে নিও, ঠিক আছে। ওকে, কালকে আমি তোমাদের লিঙ্কও পাঠিয়েছিলাম, হয়তো তোমরা দেখোনি অনেকে। আর পরিস্থিতিমূলক মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে এবং সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে তুমি ইনস্ট্যান্ট কি অ্যান্সার দাও। যেমন আগের দিন তোমাদের মধ্যে একজন আমাকে বলছিল যে স্যার, ধরুন আপনি একাই স্কুলে গেছেন, অ্যাজ এ টিচার আপনি একাই স্কুলে গেছেন আর বাকি কোনো স্যাররা আসেনি, ঠিক আছে, সেই পরিস্থিতিতে স্যার আপনি কি করবেন। এইরকম একটা সিচুয়েশন বেসড প্রশ্ন দিয়েছিল তোমাদের মধ্যেই কেউ একজন। তো দেখো, এই ধরনের ক্ষেত্রে নর্মালি একটা রিয়েলিস্টিক কোশ্চিন দেওয়া হয় যেটা হতে পারে, এমন না যে আমি স্কুলে গেলাম আর কেউ আসলো না। তবুও আমি তার সাপেক্ষে একটা উত্তর বললাম যে দেখো, প্রথমত হচ্ছে কি যে আমি যদি স্কুলে গেলাম এবং দেখলাম কোনো স্যার ম্যামরাই আসেনি, তো আমার প্রথম দায়িত্ব স্যার ম্যামদের ইনফর্ম মানে ফোন করা, ফোন করে জানা যে তারা কেন আসেনি। দেখা যাচ্ছে যে ওই পার থেকে স্যাররা বললো যে এই কারণবশত, বিভিন্ন কারণবশত সে আসতে পারেনি কেউই। তখন আমাকে স্কুলটাকে পরিচালনা করতে হবে, যে প্রধান দায়িত্ব থাকবে যে শিক্ষক তার পারমিশন নিয়ে আমাকে স্কুলটাকে পরিচালনা করতে হবে। স্কুল পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র পড়ানো নয়, আরো কিছু বেসিক জিনিসের উপর নজর দিতে হয়। যেমন বাচ্চাদের সিকিউরিটি, যে বাচ্চারা যেন স্কুল থেকে বেরিয়ে না যায়, এদিক ওদিক রাস্তাঘাটে না চলে যায়। তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটার দিকে নজর দেওয়া, শ্রেণীকক্ষে যাতে কোনো রকম অশান্তি না হয় বা শৃঙ্খলা বজায় থাকে তার জন্য শ্রেণীকক্ষে যারা সিনিয়র থাকবে বা শ্রেণীকক্ষে কিছু মনিটর তৈরি করে দেওয়া, একা কেউ যদি কোনো শিক্ষক স্কুল পরিচালনা করে। তো এরকম কিছু বেসিক বেসিক স্টেপ নিয়ে স্কুলটাকে পরিচালনা করতে পারে। তো এটা কি, এটা আমি কখন বললাম, যখন সে জিজ্ঞাসা করলো, একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিল, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বললাম। ঠিক তেমনি ভাবে তোমাদের কিন্তু এরকম পরিস্থিতিমূলক একটা কোশ্চেন দিতেই পারে, কিন্তু তুমি অ্যান্সারটা দেবে কোন নলেজের উপর বেস করে। আমি যেহেতু সিডিবি পড়াই তাই আমি সিডিবির উপর বেস করে তোমাদের এই অ্যান্সারটা দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে তোমাদেরও এইটা যদি তুমি পড়ো তবেই কিন্তু এই ধরনের পরিস্থিতিমূলক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, বোঝা গেল। ওকে, গ্রুপে পাঠাতে হবে, গ্রুপটাকে আরেকবার ওপেন করে দেওয়া হবে। তো গ্রুপে তোমরা লিখে পাঠাবে আগের দিনের ক্লাসের বিষয়টা। তো আগের দিন আমরা ব্যক্তিগত তথ্য নিয়ে অনেকগুলো প্রশ্ন বলেছিলাম এবং তার উত্তর আমি তোমাদের লিখতে দিয়েছিলাম। সবার খাতা এখনো চেক হয়নি, ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলা যখন 6টার সময় ক্লাস হবে, তোমরা প্রত্যেকে কোথায় কোথায় ভুল হলো, কোথাও যদি ভুল হয় সেখানে এক্সট্রা ভাবে তোমাদের লিখেও দেওয়া হবে যে এইটা এই জায়গায় ভুল হয়েছে, বা এই জায়গায় ডিজিটাল পেন দিয়ে যে এই জায়গায় এইটা লিখতে হতো বা এই বিষয়টা লিখতে হতো, ঠিক আছে। তোমরা ওখান থেকে দেখতে পাবে
যে কোথাও ভুল হলো কি না হলো, একদম ইন্ডিভিজুয়াল প্রত্যেকের খাতা ওইভাবে চেক করে দেওয়া হবে। এবং একটা মডেল অ্যান্সারও তোমাদের দেওয়া হবে। মডেল অ্যান্সার মানে ওখানে ধরো একজন ক্যান্ডিডেট সে লিখছে কি অ্যান্সার হবে, সেই পরিপ্রেক্ষিতে তুমি তোমাদের অ্যান্সারগুলো করে নেবে। কারণ ব্যক্তিগত তথ্য তো আমি তোমাদের জানি না, যে তুমি কোন জেলায় বসবাস করো বা তুমি কি নিয়ে পড়াশোনা করেছো। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে আগের দিন খুব ডিটেলসে ডিসকাস করেছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও, ঠিক আছে? তো আজকে কিছু কোশ্চিন আলোচনা করব, এটা আগের দিন কমপ্লিট হয়নি। তার সাথে সাথে তোমার একটা খাতা আমি তোমাদের দেখাবো, যে খাতাটায় কোথায় কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে? এরকম কোনো বিষয় নেই, এখানে র্যান্ডমলি খাতা নেওয়া হয়েছে যাদের একটু হ্যান্ডরাইটিং ভালো, যাতে সবাই বুঝতে পারে সেই জন্য। এখানে দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলুন, ঠিক আছে? নিজের সম্পর্কে বলুন বলতে এখানে দেখো বলছে, আমার নাম রুমা খাতুন, আমি মালদা জেলার উত্তর দরিয়াপুর নামাবস্তি গ্রাম থেকে এসছি। আমি আমার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি নয়মৌজা হাই স্কুল থেকে, তারপর ডিএলএড করেছি 2017-19 শিক্ষাবর্ষে এবং ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। বর্তমানে আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই যখন তোমার সম্পর্কে বলতে বলবে, তুমি তোমার নাম বলবে যে স্যার আমার নাম এই, সেক্ষেত্রে এখানে রুমা খাতুন কিন্তু বলেছে, ঠিক আছে? ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি কোথা থেকে আসছি সেটাও তোমাদের বলতে হয়। তো সেক্ষেত্রে এখানে দেখো রুমা খাতুন বলেছে যে আমি মালদা জেলার এই জায়গা থেকে এসছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবং তার সাথে আমি কি বলেছিলাম যে তোমার কোয়ালিফিকেশন কি এটাও বলতে হয়। অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন বললেই হয়, এত ডিটেলসে বলার দরকার হয় না। তো বেশি ডিটেলসে গেলেই সমস্যা হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো কি বলছে, যে আমি আমার উচ্চ মাধ্যমিক এখান থেকে করেছি এবং এই স্কুল থেকে করেছি, তারপর ডিএলএড করেছি, তারপর এই করেছি। তো অবশ্যই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর বর্তমানে আমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, ব্যাস। আজকে কিছু কোশ্চিন আলোচনা করব, যেগুলো কোশ্চিন অ্যান্সার গুলো অ্যাভয়েড করতে হবে তোমাদের। এগুলো তো তুমি অ্যান্সার দিচ্ছ, আজকে কোন কোন কোশ্চিনের অ্যান্সার অ্যাভয়েড করবে সেইগুলো দেখাবো ব্যক্তিগত প্রশ্নে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো নেক্সট বলছে নামের বিশেষ কোনো অর্থ আছে কি, প্রশ্ন ছিল। ধরো যদি তোমার নামের কোনো বিশেষ অর্থ থাকে তাহলে সেটা তোমাকে আগের থেকে জানতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আহ তোমার রুমা বলছে যে নামের সেরকম কোনো বিশেষ অর্থ নেই। তবে এইটা আমার মনে হয় একটু তুমি সার্চ করলে রুমা নামে ফেমাস কোনো ব্যক্তি থাকলে, আচ্ছা ফেমাস কোনো ব্যক্তি বিশিষ্ট নাম, হ্যাঁ একজন লিখেছে, ঠিক আছে? রুমা নামের দেখো প্রত্যেকটা নামের একটা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? বা সেই নামের একটা অর্থ থাকে। তো এইটা একটু তুমি গুগল করে একটু দেখতে পারো যে রুমা নামের অর্থ কি, ঠিক আছে? অবশ্যই কোনো না কোনো অর্থ থাকবে, যে কোনো কিছুরই একটা অর্থ থাকে, ঠিক আছে? এটা একটু কাইন্ডলি চেক করে নিও যে রুমা নামের অর্থ কি, রুমা কথার অর্থ কি। ওকে, আচ্ছা। এরপর দেখো কি বলছে, যে রুমা নামের সাথে যদি অন্য কোনো ইম্পর্টেন্ট ব্যক্তির আহ থাকে, তাহলে সেক্ষেত্রে সে কে, এটা তোমাদের জানতে হবে। এই কোশ্চিন গুলো ব্যাকআপ হিসাবে তোমাকে রাখতে হবে নিজের কাছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে তোমার রুমা পাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হিসাবে একজন ছিলেন, এটা একদম ঠিক কথা, ঠিক আছে? হবি কি? হবি বই পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে। এবার দেখো এখানে বলছে আত্মজীবনীমূলক, ঠিক আছে? আত্মজীবনীমূলক বই পড়তে ভালোবাসে, তার মানে নেক্সট এখানে আত্মজীবনী নিয়ে কোশ্চিন হবে 200% ডাইরেক্ট। তাহলে এখানে তোমাকে জানতে হবে আত্মজীবনী বিভিন্ন ব্যক্তির, দেখবে স্ট্র্যাটেজিকের মধ্যে একটা পুরো লিস্ট পাওয়া যায় আত্মজীবনীর, ঠিক আছে? যে কার কার কি কি আত্মজীবনী আছে। যেমন হিটলারের আত্মজীবনীর নাম কি, শুধুমাত্র তুমি একটাই জেনে যাবে যে উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম, তাহলে কিন্তু হবে না, বোঝা গেছে? কারণ তোমাকে তোমাকে এই দুটো প্রশ্ন হতে পারে, বলবে বলো তাহলে তুমি কোন কোন আত্মজীবনী পড়েছো। তোমার যদি প্যাশন বা হবি আত্মজীবনী পড়া থাকে, নিশ্চয়ই তুমি একটা আত্মজীবনী পড়বে না, তাহলে তুমি মিথ্যা কথা বলছো, তাহলে কিন্তু এখানে ইমপ্রেশন খারাপ হবে। বাকিরাও এখান থেকে একটু বুঝে নাও বিষয়গুলো, ঠিক আছে? তোমাদের খাতায় লিখে দেওয়া হবে পয়েন্ট করে, কারণ সবারটা তো আর এইভাবে চেক করা যাবে না, মানে দেখানো সম্ভব না। তাহলে এখানে আত্মজীবনী যখন আমি বলছি, তখন কিন্তু অবশ্যই একটা আত্মজীবনী বললে হবে না, ঠিক আছে? এবার দেখো তুমি যখন এই আত্মজীবনী বলছো, আত্মজীবনী যখনই বলছো, তখন অনেকগুলো আত্মজীবনী তোমাকে পড়তে হচ্ছে। এবার ধরো আমি তোমাকে উইংস অফ ফায়ার এর মূল বিষয়বস্তু কি, এবার এবার কোশ্চিন হলো অন্যরকম ভাবে।
তোমাকে বলা হলো বলো উইংস অফ ফায়ারের মূল বিষয়বস্তু কি, ঠিক আছে? বা তোমার সচিন তেন্ডুলকারের তোমার আত্মজীবনীর নাম কি, বা হিটলারের আত্মজীবনীর নাম কি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক আত্মজীবনীর নামের লিস্ট তৈরি করেই যেতে হবে, অন্তত পক্ষে 30-40টা নাম জেনে জানতে হবে যে এটা কার আত্মজীবনী এবং এটা মূল বিষয়বস্তু কি, সব ডিটেলস জানা দরকার নেই, মূল বিষয়বস্তু। তুমি যদি ভাবো যে আমি শুধু একটা জেনে যাব, এটা কিন্তু এনাফ নয়, কারণ তোমাকে এটা থেকে জিজ্ঞাসা, তোমার যদি ফেভারিট হয় তাহলে অবশ্যই তুমি একটা আত্মজীবনী পড়বে না, এটা একটা নর্মাল বিষয়, ঠিক আছে? রুমা খাতুন, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি এখন আছো লাইভে? একটু বলো তো। পিডিএফটা তোমাদের কালকে দেবো, কালকে কালকে রাত্রে 11টার মধ্যে পেয়ে যাবে ব্যক্তিগত প্রশ্নের গুলো, ঠিক আছে? আর ফুল পিডিএফটা তোমাদের আমি আগের দিনই বললাম, তোমার মোটামুটি 29-30 নাগাদ 30 তারিখ নাগাদ পেয়ে যাবে। রুমা খাতুন, তুমি কি এখন আছো লাইভে? একটু আমাকে বলো। তাহলে এখানটায় এই এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে, এবং বাকিরা এখান থেকে কিন্তু দেখবে, ঠিক আছে? বাকিরা এখান থেকে দেখবে যে কোথায় কোথায় ভুল হচ্ছে বা কোন জিনিস। তাহলে এই জায়গাটায় কি করব, এই জায়গাটায় কি করব? তোমাদের মধ্যে আমি আগের দিনও বলেছি যে তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের হয়তো হবি আছে ক্রিকেট খেলা, ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে ডেটা নেই, তাহলে অ্যাভয়েড করো। সেগুলো আজকে আমি আলোচনা করব, কি কোন কোন জায়গায় উত্তর অ্যাভয়েড করবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, এই জায়গাটায় মাথায় রাখবে, শুধু একটা বই মাথায় রাখলে হবে না। আচ্ছা, এবার দেখো বাড়িতে কে কে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাড়িতে বাবা মা আছে এবং 2 দাদা আছে, তো দাদা ফাদা নিয়ে বেশি কোশ্চেন হবে না, অত সময়ও নেই, বলতেই পারে যে বাবা কি করেন বা মা কি করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে মা হাউস ওয়াইফ, ঠিক আছে? চাকরি করলেও বলার দরকার নেই, যখন বলবে চাকরি করে তখন আবার আরো আরো প্রশ্ন, ঠিক আছে? কিছু কিছু জায়গায় অ্যাভয়েড করতে হয় বিষয়গুলোকে, যে হাউস ওয়াইফ, ঠিক আছে? তো সেক্ষেত্রে মা হাউস ওয়াইফ, বাবা যদি চাকরি করেন তো চাকরি বলতে হবে সেক্ষেত্রে, অবশ্যই বাবা যেহেতু মেন সোর্স অফ ইনকামের মেন সোর্স, তো সেক্ষেত্রে বাবা চাকরি করলে চাকরি বলবে, যদি ব্যবসা করে বা কৃষি কাজ করে সেটাও তুমি ওকে বলতে হবে যে বাবা কি করেন, সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ওকে, নেক্সট দেখি কি আছে। ওকে, এখানে যেহেতু সে তোমার, এটা কোথা থেকে কিসের কিসের অ্যান্সার হয়েছে এটা? এক সেকেন্ড, এক সেকেন্ড। এখানে রুমা তো মালদা থেকে বিলং করো, মালদা জেলা থেকে। তো মালদা জেলা সম্পর্কে তো ইনফরমেশন কোথায়? মালদা জেলা বোলপুর শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়, যা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন, এবং শান্তি, আচ্ছা মনে হয় এখান থেকে তুমি পড়াশোনা করেছো মেবি। এটা রুমা কেন লিখলে এটা আমাকে একটু বলবে তো। শান্তিনিকেতনের কথাটা কি এর পরের পেজে আছে নাকি? এক সেকেন্ড, মেবি হতে পারে এরকম। মালদা জেলা নিয়ে এখানে ইনফরমেশন আছে, মানে পেজগুলো হয়তো উলট পালট হয়ে গেছে, ঠিক আছে, যখন পিডিএফ করা হয়েছে তখন। তাহলে দেখো এখানে মালদা জেলা নিয়ে, যেহেতু মালদা জেলা থেকে রুমা বিলং করে, তো সেক্ষেত্রে মালদা জেলা নিয়ে প্রশ্ন হতে পারে। তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমাদের সেই ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন হতে পারে। তো দেখে নাও কিরকম ভাবে, যেমন মালদা জেলা তোমার কবে তৈরি হয় সেটা, জেলার সদর দপ্তর কি আছে, ইংরেজ বাজার, অবস্থান, যারা মালদা জেলা থেকে আছো এখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো। রাজধানী তোমার, অবস্থান যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমার পশ্চিমবঙ্গের কোন অংশে অবস্থান করছে সেটা বলা হচ্ছে এখানে। ইতিহাস যদি বলি তাহলে সেক্ষেত্রে মালদা জেলার নামকরণ এই জেলার আদি বাসিন্দা মলধ কৌম গোষ্ঠীর নাম থেকে এসছে, ওকে অন্যতম ফার্সি মাল বা ধনসম্পদ ও বাংলার তোমার দোহ শব্দদ্বয়ের সমন্বয়ে এই জেলার নামটির উৎপত্তি হয়েছে। ওকে, কিভাবে মালদা জেলার নাম আসলো সেটা বলা হয়েছে। সীমানা উত্তরে কি কি আছে, ঠিক আছে, উত্তরে, দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, ওকে, আয়তন কত আছে, জনসংখ্যা কত আছে, জনঘনত্ব কি, লিঙ্গানুপাত কি, ঠিক আছে, ওকে। মালদা জেলার ভূপ্রকৃতি কি আছে, ঠিক আছে।
মালদা জেলার ভূপ্রকৃতি, মহকুমা, লোকসভা, বিধানসভা, জেলা পরিষদের সংখ্যা, ব্লকের সংখ্যা, মালদা সদর দপ্তর, ইংরেজ বাজার। ওকে ওকে ওকে, ঠিক আছে। বিধানসভার সম্পর্কেও ঠিক আছে। ওকে। থানার সংখ্যা, পঞ্চায়েতের সংখ্যা, শিশুর হার, মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, পৌরসভা, প্রশাসনিক বিভাগ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সংখ্যা, ঠিক আছে। এত সব জানার দরকার হয় না, তবুও সব ব্যাকআপ হিসেবে রেখে দেবে তোমরা। নদী, এইটা ঠিক আছে। কি 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 ইম্পর্টেন্ট নদী আছে? মহানন্দা রয়েছে, কালিন্দী রয়েছে, তো সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। কি ফসল রয়েছে, ঠিক আছে। দর্শনীয় স্থান কি রয়েছে, যেমন ফিরোজ মিনার রয়েছে, রামকলি রয়েছে, জগজীবনপুর বৌদ্ধ বিহার রয়েছে, ঠিক আছে। কদম রসুল মসজিদ রয়েছে, মালদা জেলার সংগ্রহশালা রয়েছে, আদিনা মসজিদ, আদিনা হরিণ যেটা অরণ্য যেটা সেটা রয়েছে, চাচল রাজ্যবাড়ি যেটা, ঠিক আছে। আদিনা মসজিদ যেটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে এখানে। দেখো কিভাবে রয়েছে এখানে। এখানকার লোকগীতি বা সংস্কৃতি বা ধার্মিক কোনো বিষয় থাকলে সেইগুলো নিয়ে আলোচনা করতে বলেছিলাম। তো সেইগুলো নিয়ে পুরো ইনফরমেশন আমি দেখেছি, এগুলো খুব সুন্দরভাবেই আলোচনা হয়েছে মালদা নিয়ে, ঠিক আছে। ওকে। জেলা শাসক কে আছে বর্তমানে সেটাও এখানে বলা হয়েছে। তার মানে মালদা জেলা সম্পর্কিত মোটামুটি সমস্ত বিষয়গুলোই এখানে উপস্থাপন করা হয়েছে। এবার দেখো, তারপর বলা হয়েছিল যদি তুমি সিঙ্গেল থাকো বা ম্যারিড থাকো, সেক্ষেত্রে কিছু কোশ্চিন হতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি সিঙ্গেল থাকো, বিয়ে না করো, তাহলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করতেই পারে। যেমন আগের দিন কেউ একজন বলছিল স্যার এই ধরনের উটপাটাং কোশ্চিন ধরছে, তো এই কোশ্চিনটা ও রেডি করেছে যে বিয়ে কেন করনি। সেক্ষেত্রে তোমরা বলতেই পারো যে স্যার আর্থিকভাবে নিজের পায়ে না দাঁড়িয়ে আহ আমি কিভাবে বিয়ে করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিজের আর্থিক পায়ে যদি আমি দাঁড়াতে পারি, তবেই আমি অন্য একজন দায়িত্ব নিতে পারবো বা রেসপন্সিবিলিটি নিতে পারবো। তো সেক্ষেত্রে সেই জন্যই বিয়ে করা হয়নি, ঠিক আছে। এটা বলতে পারো ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে তো তোমরা বলতেই পারো যে না, ছোটবেলা থেকেই স্বপ্ন আমার যে মা বাবা আছে তাদের সাহায্য করা। তো সেক্ষেত্রে আমি যদি চাকরি না পাই, নিশ্চয় তোমার মানে যে স্বামী থাকবে সে তো আর শ্বশুর শাশুড়িকে হেল্প করবে না টাকা পয়সা দিয়ে। তো তোমার ছোটবেলা থেকেই একটা এরকম চিন্তা ভাবনা আছে যে না, আমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আমার যে মা বাবা আছে তাদের আমরা হেল্প করব, তার জন্যই আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি। তো এই ধরনের কথাবার্তা তোমরা বলতে পারো, ঠিক আছে। তো এখানে রুমা কি বলছে যে আমি আহ স্যার মা বাবা আমার উচ্চশিক্ষার জন্য যে সুযোগ করে দিয়েছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমাকে চাকরি পাওয়ার জন্য যোগ্য করে তুলেছেন, সেই পরিশ্রমকে সার্থক করে তোলার জন্য তাদের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে সেটি পূরণের উদ্দেশ্যে নিজেকে স্বাবলম্বী করার স্বপ্ন আমি দেখছি, এবং এই মুহূর্তে সেটি পূরণ করা আমার প্রথম লক্ষ্য। এবং অবশ্যই এই সমাজে একটি মেয়ে যখন আর্থিকভাবে স্বনির্ভর হয়, তখন তার আলাদা মর্যাদা ও সম্মান তৈরি হয়। একদমই খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে বিষয়টা, ঠিক আছে। প্রথমত হচ্ছে যে তুমি তোমার মেন ফোকাসে রাখবে তুমি তোমার প্যারেন্টসদের, মানে শ্বশুর শাশুড়ি নয়, প্যারেন্টসদের, নিজের যে মা বাবা তাকে তুমি হেল্প করার জন্য তুমি চাকরি করোনি, এই জিনিসটা মাথার মধ্যে রেখে দেবে, ঠিক আছে। যে আমি আমার মা বাবা আমাকে এতদূর পড়াশোনা করিয়েছে, এতটা যোগ্য তৈরি করেছে, আজকে যদি আমি বিয়ে করে নিই তাহলে সেক্ষেত্রে হয়তো কোথাও একটা গিয়ে কি হবে, এই জায়গাটা নষ্ট হবে। তো সেক্ষেত্রে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে তাদের হেল্প করতে চাও, তাদের আর্থিকভাবে সাহায্য করতে চাও। এছাড়াও এখনকার দিনে সবাইকেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হয়, নিজেকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হয়, ঠিক আছে। তো সেইটা তোমরা বলতে পারো। আর যারা বিয়ে করোনি তারা বলবে যে হ্যাঁ, ওটাই বলবে যে আমি নিজে আর্থিকভাবে দাঁড়িয়ে, আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে, ঠিক আছে, নিজে তোমার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে তারপরেই আরেকজনের দায়িত্ব নিতে সক্ষম হব, তাই না। তো সেক্ষেত্রে এটা। আপনি কেন শিক্ষিকা হতে চান? এখানে দেখো, শিক্ষিকা কেন হতে চান, শিক্ষিকা হতে চাওয়ার পেছনে মূল কারণ হলো ছোট ছোট শিশু ও শিক্ষার্থীদের পাঠদান করতে আমি ভীষণ আগ্রহী। আমি যখন থেকে গৃহশিক্ষিকার কাজ করি তখন থেকে শিক্ষিকা হওয়ার ইচ্ছে আমার তৈরি হয়। শিক্ষকতা অবশ্যই একটি মহৎ পেশা এবং এটি যেহেতু প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষাদান, তাই অত্যন্ত যত্নশীল, স্নেহ ও দায়িত্বশীলতার সঙ্গে পালনীয় একটি কর্তব্য। শিশুদের কৌতূহল, তাদের কথা বলার ভঙ্গি, মুখের হাসি এবং নিষ্পাপ মন আমাকে আকর্ষণ করে। ওকে, খুব সুন্দর কথা এটা। প্রাথমিক স্তরে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ জীবনের জন্য। তুমি এত কিছু বলার জন্য সময় পাবে না, জিনিসটাকে কনসাইজ করে ছোট করে বলতে হবে। মানে মেন বিষয়বস্তু এগুলোই থাকবে, কিন্তু তোমাকে ছোট করে বলতে হবে, ঠিক আছে। এত কিছু বলার সময় পাবে না তুমি। আর এত কিছু বলতে গেলে মানে মনে হবে যে তুমি বাড়ির থেকে রেডি করে এসছো, ঠিক আছে। নর্মালি আমরা যেমন ভাবে কথাবার্তা বলি, বোঝা যায় যে তুমি কোনো একটা নর্মালি রেডি করে এসছো নাকি তুমি নর্মাল তোমার থেকে বলছো। তুমি যত দেখাতে পারবে যে না তুমি নর্মালি কথাগুলো বলছো, তুমি কোনো রেডি করে আসোনি,
তাহলে তোমার নাম্বার কিন্তু বেশি আসবে, এইটুকু মাথায় রেখে দাও, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি এইভাবেই বলতে পারো, তোমাদের আমি যেভাবে বলেছিলাম যে ছোটবেলা থেকেই আহ, আমার এই পেশাটা খুব আকর্ষণীয় মনে হয়, যখন আমি স্কুলে যেতাম তখন থেকেই তুমি বিষয়টা দেখছো। দ্বিতীয় হচ্ছে কি, এখানে একটা আর্থিক দিকও রয়েছে, আর্থিক দিকের কথাও কিন্তু মেনশন করতে হবে, কারণ উইদাউট বেতন তুমি কোথাও চাকরি করবে না বা পড়াবে না, ঠিক আছে? এটা সবাই কিন্তু জানে। বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু বলতে হবে এখানে। গুরুত্বপূর্ণ শিক্ষিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ জীবনের জন্য, তাই যেহেতু আমার ভবিষ্যৎ আমার প্রজন্মকে গড়ে তোলার সুযোগ তৈরি হয়, এবং শিক্ষিকা হওয়ার মাধ্যমে আমি নিজেকে স্বাধীন ও, স্বাবলম্বীও করতে পারবো, যা আত্মসমর্পণ ও আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আর্থিকভাবে ঠিক আছে, আর্থিকভাবে কথাটা বলা আছে। তাহলে এখানে এত ডিটেলসে বলার দরকার নেই, তুমি এইভাবে বলতে পারো অ্যান্সারটা, যে স্যার ছোটবেলা থেকেই যখন আমি স্কুলে বা বিদ্যালয়ে যেতাম তখন থেকেই এই শিক্ষকতার পেছনে একটা আলাদাই আকর্ষণ, বা আমি একটা আকর্ষণ বোধ করতাম। তারপর আস্তে আস্তে বড় হয়েছি, এখন বর্তমানে চাকরির প্রস্তুতিও নিচ্ছি, কোনো চাকরিও নেই আমার কাছে, তার সাথে সাথে আহ, তোমার এত বড় একটা সুযোগ সরকার আমাদের করে দিয়েছে, ঠিক আছে? এবং তোমরা সবাই জানো যে এখানে একটা আর্থিক দিকও আছে, তো সেক্ষেত্রে বলতে হবে যে স্যার এখানে একটা আর্থিক দিকও রয়েছে, সমাজে প্রতিষ্ঠা হওয়ার একটা সুযোগও রয়েছে, এবং শিক্ষকতার কাজটা অনেক বেশি সম্মানের এই সমাজে। তো সবকিছু চিন্তা ভাবনা করি আমি এই শিক্ষিকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাস, তাহলেই হয়ে গেল। মানে ছোটভাবে যেভাবে কথা বলি সেইভাবে। ওকে, এবার এবার রুমাকে একটা এখান থেকে তোমার দেওয়া অ্যান্সার অনুসারে প্রশ্ন। গৃহ শিক্ষিকা বলেছো তুমি, প্রশ্ন তোমাকে, এবার আমাকে বলো কোন ক্লাস থেকে কোন ক্লাস তুমি পড়াও? ধরো তোমাকে ইন্টারভিউয়ার প্রশ্ন করেছে যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়াও, তুমি বলো, অ্যান্সার বলো। তোমার অ্যান্সারের পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বলছি কোন ক্লাস থেকে কোন ক্লাস তুমি পড়াও, টিউশন পড়াও। তুমি বলেছো তুমি গৃহ শিক্ষিকার কাজ করো, ঠিক আছে? তোমার কথার ফাঁক থেকেই কিন্তু প্রশ্ন বেরোবে। প্রথমত তুমি গৃহ শিক্ষিকার কাজ করো, তো এখান থেকে দেখো প্রশ্ন আসবে, দেখো এবার গৃহ শিক্ষিকা, টিউশনই পড়াও তুমি, তাই তো? প্রথম পয়েন্ট, 1 নাম্বার, এটা হতে পারে প্রশ্ন। তুমি কি মনে করো, মনে করো, তুমি কি মনে করো স্কুলের শিক্ষকরা টিউশন পড়াচ্ছে, এই যে বিষয়টা, ঠিক আছে? তুমি কি মনে করো স্কুলের শিক্ষক হওয়ার পরও টিউশন পড়ানোর প্রয়োজন আছে? স্কুলের শিক্ষক হওয়ার পরও, স্কুলের শিক্ষক হওয়ার পরও, হওয়ার পরও তোমার শিক্ষক হওয়ার তোমার টিউশন ব্যবস্থার প্রয়োজন রয়েছে? বলো, এটার অ্যান্সার বলো। ব্যবস্থার প্রয়োজন আছে? তুমি বলো হ্যাঁ স্যার প্রয়োজন আছে, তাহলে তুমি স্কুলে পড়াচ্ছ না বাচ্চাদের? তুমি কি স্কুলে যদি ঠিকঠাক পড়াও তাহলে টিউশনে কি দরকার আছে? ঠিক আছে, বোঝা গেল? কোর্টের রায় এসেছিল যে স্কুল শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না, তাই না? এটাতে তোমার মতামত দাও, তোমার মতামত দাও যে স্কুল শিক্ষকরা কেন পড়াতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমার কি মনে হয় টিউশন ছাড়া আমাদের, টিউশন ছাড়া বা এই যে প্রক্রিয়াটা, এটা ছাড়া আমাদের শিক্ষা পর্যাপ্ত নয়? শিক্ষা মানে ছাত্রদের, ছাত্রদের শিখন প্রক্রিয়া সম্পূর্ণ নয়, এটা অ্যান্সার দাও। সম্পূর্ণ নয়, তুমি বলবে হ্যাঁ স্যার টিউশন ছাড়া সম্পূর্ণ নয়, তাহলে বলবে তাহলে তুমি, তুমি কি শিখে গেছো? তুমি এত টাকা বেতন নিচ্ছ কেন? তোমরা আজকে এত টাকা বেতন নিয়ে চাকরি করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার, তাহলে যদি টিউশন লাগেই তাহলে তুমি তো ব্যর্থ, তাই না? তাহলে টিউশনের কি অ্যাডভান্টেজ, এবার তোমাকে বলতে হবে টিউশনের অ্যাডভান্টেজ কি। টিউশনের দুটি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বলবে। 5 নাম্বার, টিউশনের কারণে স্কুল ছুট, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, মানে বাড়িতে বসে পড়ে নিচ্ছে, যাচ্ছে না স্কুলে। টিউশনের কারণে, এটা বর্তমানে একটা রীতি দেখা যাচ্ছে, টিউশনের কারণে
স্কুল ছুটের পরিমাণ বাড়ছে, ঠিক আছে, ঘরে বসেই পড়ে নিচ্ছে, বিশেষ করে সরকারি স্কুলগুলোতে পরিমাণ বাড়ছে। এই সম্বন্ধে তোমার মতামত বলো। বাড়ছে, মতামত বলো। এটা হলো শুধুমাত্র টিউশন নিয়ে। তোমার একটা ওয়ার্ড বলার কারণে এতগুলো প্রশ্ন হলো, এখনো শেষ হয়নি। তুমি কি বলছো তুমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছো সর্বোচ্চ সপ্তম শ্রেণী পর্যন্ত, বা বাবা আরো তুমি সুযোগ করে দিচ্ছ আমাকে প্রশ্ন বলার। এবার তোমাকে বলে দেবে ক্লাস সিক্স এর, ঠিক আছে, ক্লাস সিক্স এর সব সব শেষের, মানে ক্লাস সিক্স এর পাঠ্য বইয়ের সবার শেষে কোন চ্যাপ্টারটা আছে বলো, কোন চ্যাপ্টারটা আছে? তুমি যদি পড়াও তা নিশ্চয়ই তুমি সব চ্যাপ্টার জানো। চ্যাপ্টার আছে, যেমন আমি 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 যেমন তোমার সিডিপি পড়াই বা ভূগোল পড়াই, ধরো আমি জানি তোমার কোন বইয়ে কি আছে, কোন বইয়ের লাস্টের চ্যাপ্টার কি আছে, ঠিক আছে। আজকে যদি লক্ষ্মীকান্ত বলো পলিটির ক্ষেত্রে, আমি বলে দেবো যে প্রথম প্রথম কত কোন কোন চ্যাপ্টার গুলো পর 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 আছে। তোমাকে এটা বলতে হবে, বলো ক্লাস সিক্স এর বইয়ের লাস্টের চ্যাপ্টার ইংরেজির কি আছে। এবার ইংরেজি যেহেতু পড়াও তুমি, তাই ইংরেজি নিয়ে একটা নয় হাজার গুণ প্রশ্ন হতে পারে। তাহলে এটা কেন হলো, এই জায়গাটা থেকে তোমরা শেখো। এটা আজকে আমাদের মেন আলোচ্য বিষয়। কি আলোচ্য বিষয়? আলোচ্য বিষয় হচ্ছে কিছু প্রশ্নের উত্তর অ্যাভয়েড করা, নাহলে তুমি ফাঁসবে। কিছু প্রশ্নের উত্তর থাকা সত্ত্বেও অ্যাভয়েড করা, সত্ত্বেও অ্যাভয়েড করা, ঠিক আছে, অ্যাভয়েড করা। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি যদি বলো তুমি গৃহশিক্ষিকা, এটা কি ইন্টারভিউয়ারদের মনে কোনো রকম ইমপ্রেশন বাড়াবে? কোনো রকম ইমপ্রেশন কি বাড়াবে, বা তোমাকে কি এক্সট্রা কোনো মার্কস দেবে? দেবে না। তাহলে তুমি এক্সট্রা হেডেক কেন নিচ্ছ? এক্সট্রা হেডেক কেন নিচ্ছ বুঝতে পারছো? আমি সব শেখাবো তোমাদের 1:1 রেশিওতে, তোমাদের প্র্যাকটিস করানো হবে। যখন ফ্লুয়েন্ট হয়ে যাবে প্রত্যেকে, এমন না যে কয়েকজনই পারছে আর বাকিরা পারছে তা না, প্রত্যেকে ইচ অ্যান্ড এখানে যতজন এভরিওয়ান আছো প্রত্যেককে আমরা আলাদাভাবে শেখাবো, ঠিক আছে। আচ্ছা আমাকে এখানে বলো, এটা বলার জন্য তোমাকে এক্সট্রা মার্কস দেবে? দেবে না। তাহলে 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 আমি এই কথাটা বলবো কেন? দরকারই নেই, ঠিক আছে। যারা যারাই এখানে টিউশন পড়াও, আমি জানি এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের টিউশন পড়ায় যারা চাকরি করে না, বলার দরকারই নেই, অ্যাভয়েড করে যাবে। তোমাকে তো বলতেই বলেনি যে তুমি এটা বলো, ঠিক আছে। তাহলে এখানে তুমি কোন কোশ্চিনটা বলেছিলে উত্তর দেখো এখানে, সরি এক সেকেন্ড, এখানে আপনি কেন শিক্ষিকা হতে চান? তুমি কেন শিক্ষিকা হতে চাও? আমি শিক্ষিকা হতে চাই কারণ এই কাজটার প্রতি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি শিক্ষকদের, সেখান থেকে আমার এটার প্রতি একটা আকর্ষণ জন্মেছে। বর্তমানে আমি বেকার আছি, বা বর্তমানে আমার কাছে কোনো কাজ নেই, ঠিক আছে, এবং এখানে একটা আর্থিকভাবেও সমাজে প্রতিষ্ঠা হওয়ার একটা দিকও রয়েছে। আর সমাজে শিক্ষকতার পেশা তো অনেক সম্মানীয়। তাই সমগ্র কথা ভেবেই আমি শিক্ষকতার এই লাইনটাকে চুজ করেছি। ব্যাস, এখান থেকে কোনো কি প্রশ্ন হবে? হবে না। বোঝা গেল? তুমি যখনই ওই গৃহ শিক্ষিকা বলছো, মানে তুমি আমাকে জায়গা করে দিচ্ছ প্রশ্ন করার। তাহলে এইটা কিন্তু বলা যাবে না আজকের ক্লাসের, বা আজকের এই যে সেকেন্ড ক্লাস, এর মেন বিষয়বস্তু কোন কোন জিনিসগুলো আমরা বলবো না, বা কোন জায়গায় চালাকি করা যায় আমি অ্যাভয়েড করব। বা এই কোশ্চিনটা রুমা তো এটা অ্যান্সারের মধ্যেই বলে দিয়েছে, তাই এটা সেখান থেকে প্রশ্ন হলো। অনেককে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে, বর্তমানে তুমি কি করো? বর্তমানে তুমি কি করো? কি করো, ঠিক আছে, বর্তমানে তুমি কি করো? তা সেক্ষেত্রে দেখো তোমাদের মতামত থাকতে পারে, তোমরা যদি মনে হয় যে না বলবো তো বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেটা বললাম আমার এক্সপিরিয়েন্স ওর বেস করে বললাম। প্রচুর ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নিয়েছি এবং তারা সুযোগ করে দেয় আমাদের যে স্যার এখান থেকে আমাকে কোশ্চিন করুন। তো যখন কোশ্চিন করা হয় তখন আটকে যায়, ঠিক আছে, কারণ সেখানে যারা বসে থাকে তারা সব বিষয়ে পারদর্শী, ঠিক আছে। আমার একটা মানে স্টুডেন্ট ছিল মিসক্লিনিয়াসের, 2018 সালে যে মিসক্লিনিয়াসের ফর্ম বেরিয়েছিল সেটা পাস করেছিল, তো আমাকে
সে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে, ঠিক আছে? তো আমাকে বলছে স্যার সংস্কৃত নিয়ে তো যে বোর্ডে মেম্বার থাকবে তারা তো বেশি কোশ্চিন করতে পারবে না সংস্কৃত নিয়ে, কারণ তারা তো সংস্কৃতের নলেজ নেই, তাদের ইংলিশ ফিংলিশে থাকতে পারে। তো আমি বলি হ্যাঁ ঠিক আছে, একদমই তোমার চিন্তা ভাবনা ঠিক, ঠিক আছে, তুমি একবার যাও বোর্ডে, তাহলে বুঝতে পারবে যে ওখানে কারা বসে আছে। তো পরীক্ষা দিয়ে এসে বলছে, মানে ইন্টারভিউ দিয়ে এসে বলছে স্যার আমাকে, মানে বাংলায় শব্দ বলছে ওনারা, আর আমাকে বলছে সেটা সংস্কৃত পড়তে। আবার ওটাকে উল্টেও দিচ্ছে, সংস্কৃতে তারা বলছে মানে পুরো লাইন সংস্কৃতে বলছে এবং সেটাকে বাংলায় বলতে বলছে। এর অর্থ কি বলো? তুমি যেহেতু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো, তাহলে তারা একদমই, তারা সব বিষয়ে কিন্তু পারদর্শী থাকে। তারা সায়েন্স জানে, তারা হিস্ট্রি জানে, জিওগ্রাফি জানে, সংস্কৃত জানে, তারা কিন্তু একদম 12 ঘাটের জল খাওয়া লোক। তাই যদি তুমি ইংলিশ নিয়ে পড়ো তো তোমাকে দেখবে ফটাফট ফটাফট ইংলিশ থেকে কোশ্চিন করা হচ্ছে, ঠিক আছে? তো দরকার নেই, বলবোই না। হ্যাঁ ইংলিশ থেকে তোমাকে তো কোশ্চিন করবেই, কারণ তুমি পড়াশোনা করেছো ইংলিশ নিয়ে, ঠিক আছে? তো গৃহশিক্ষিকা হলে তোমাকে, তুমি বলে দিচ্ছ যে আমি সপ্তম পর্যন্ত গৃহ টিউশন করি, তার মানে সপ্তম পর্যন্ত তুমি যদি, তোমাকে যে কোনো প্রশ্ন তুমি উত্তর পারবে, না পারলে তুমি কিসের টিচার, কি পড়াও তুমি টিউশনে, এটা একটা ইম্পর্টেন্ট। তো বর্তমানে তুমি কি করো এটা যদি জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে কেউ যদি সরকারি কোনো চাকরি করো, একমাত্র সরকারি চাকরি করলেই বলবে, ঠিক আছে, সরকারি চাকরি করলেই বলবে, বাদ বাকি ক্ষেত্রে বলে দাও বেকার। বাদ বাকি ক্ষেত্রে বলে দাও যে স্যার এই মুহূর্তে আমি কিছু করি না, ওই বাবার কাজে একটু সাহায্য করি এবং চাকরির সন্ধানে স্যার আছি, ব্যাস। আর কিছু বলবো না, এখানে দুটো ওয়ার্ডের শব্দ শেষ, দুটো তোমার শব্দে তোমার উত্তর শেষ, ঠিক আছে? স্যার এই মুহূর্তে আমি কিছু করি না, বাবার কাজে সহায়তা করি। তখন তুমি তো তোমার বাবার কাজ নিয়ে তো তোমাকে জানতেই হবে। এর আগে প্রথমেই তো আমি বলে দিয়েছি যে বাবা কি করেন, কি কাজ করেন সেটা সম্পর্কে একটু জেনে যাবে। তো সেক্ষেত্রে তুমি বলে দেবে হ্যাঁ আমি এই, বাবা মাঠে কাজ করেন, তো আমি ওই বাবার সাথে একটু হেল্প করি। প্রশ্ন কিন্তু হবে না, যত পারো কম কথায় উত্তর দেবে এবং যত পারো অনেক বিষয়কে গুছিয়ে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? তুমি যদি বলো আমি স্যার একটা তোমার কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করি, ঠিক আছে, তাহলে সেই প্রাইভেট কোম্পানি নিয়ে প্রশ্ন হতেই পারে, কি দরকার বলার, বুঝতে পারছো? তুমি যদি বলো তুমি কোনো ওষুধের দোকানে কাজ করো, তাহলে তোমাকে বলতেই পারে বলো তো যে জ্বর আসলে কোন ওষুধ আমরা নিই, ঠিক আছে, বা কোন একটা ওষুধের নাম বলে দিই, বলো তো এটা কোন ইয়েতে ইউজ হয়। তুমি ওষুধের দোকানে কাজ করো, তুমি জানো না? তো আমরাই কিন্তু গ্যাপ করে দিই কথা বলার, সেই জায়গাটা করা যাবে না। যদি কেউ সরকারি চাকরি করো সেক্ষেত্রে অবশ্যই এটা বলতেই হবে, এটা বলতেই হবে। এবং দেখা যাচ্ছে এক্ষেত্রে তুমি হায়ার পোস্টে, মানে তুমি তো এখন প্রাইমারি স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছ, এর থেকে দেখা যায় হায়ার কোনো পোস্ট, ভালো পোস্ট যেখানে বেতন বেশি, খুব ভালো করে শুনবে, যেখানে বেতন বেশি বা যেখানে তোমার স্কোপ অনেক বেশি, তোমার প্রমোশন এই সমস্ত জিনিসের, এই রকম ক্ষেত্রে তোমাকে রেডি করে যেতে হবে যে তোমার এত ভালো সুযোগ বা অপরচুনিটি থাকা সত্ত্বেও তুমি প্রাইমারিতে কেন আসতে চাইছো, এই প্রশ্নটা আসবে। ধরো তুমি আইসিডিএস কেউ বলছো, তো আইসিডিএস ছেড়ে তুমি কেন প্রাইমারি শিক্ষক হতে চাইছো, ঠিক আছে? তো এই প্রশ্নটা হতে পারে। আইসিডিএস একটা ভালো লেভেলের জব এবং গ্র্যাজুয়েশন লেভেলে, সেখানে পরীক্ষা দিয়ে তারপর ঢুকতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই উত্তরটা তোমরা কিন্তু রেডি করবে, আমি তোমাদের একদম যেভাবে তোমাদের বলছি এইভাবেই একটা পিডিএফ কালকে দেব, পুরো ব্যক্তিগত তথ্য সম্পর্কে একটা মডেল অ্যান্সার থাকবে, তোমরা সেখান থেকে দেখে দেখে তোমাদের সাথে ম্যাচ করে নেবে তোমাদের ব্যক্তিগত ইনফরমেশনের সাথে। ওকে, তো সেক্ষেত্রে এখানে দেখো, যদি কোনো হায়ার পোস্ট থাকে বা হায়ার বেতন থাকে প্রাইমারির তুলনায়, তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি এইটা কেন ছেড়ে দিয়ে এখানটায় আসছো, ঠিক আছে? এটার উত্তর তুমি রেডি করে নেবে। হতে পারে তোমার বাড়ির কাছে তুমি পোস্টিং এর জন্য আসছো, হতে পারে তোমার মনে হচ্ছে যে এখানে যে চ্যালেঞ্জটা আছে এই জবে সেটা তুমি করতে পারছো না, তাহলেও আবার অসুবিধা, বলবে যে এখানেও তো অনেক চ্যালেঞ্জ আছে, বাচ্চাদের পড়ানোও তো একটা খুব অনেক বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এটা অ্যান্সারটা ভেবে দেবে। সরকারি চাকরি না করলে যদি তুমি টিউশন টিচার হও, মানে টিউশন পড়াও, বা তুমি ধরো ইউটিউবে পড়াও, বা তুমি কোনো প্রাইভেট ইয়েতে কাজ করো, একদম ডাইরেক্ট
স্যার এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না, তোমাকে কেউ সত্যবাদী যুধিষ্ঠির হতে বলেনি, ঠিক আছে? ডাইরেক্ট স্যাররা কোনোদিন চেকও করবে না তুমি চাকরি করো প্রাইভেট কোনো ইয়েতে নাকি তুমি ই করো। বোঝা গেল? এগুলো আগের থেকে প্র্যাকটিস করবে, ব্যাস। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা, এটার উত্তর এটা। এবার কেউ চাইলে দিতে পারো, সেটা তোমার পার্সোনাল রিক্সে, ঠিক আছে? দরকার নেই, তুমি বুঝতেই পারছো না, কখন কথার মাঝখানে আমি বলবোই না, বললেই প্রশ্ন করবে, কি দরকার বলবো আমি? ওকে, দরকারই নেই আমার বলার। ওকে, নেক্সট কি? নেক্সট একটা কোশ্চিন, আরেকটা কোশ্চিন, এক সেকেন্ড। কিচ্ছু হবে না, তুমি চাকরি করো না, এটা আবার ব্যাড ইমপ্রেশন কি আছে? আমি বাবার কাজে হেল্প করি, আজকে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাবার কাজে হেল্প করে, চাকরি নেই তারাও জানে, মার্কেটে চাকরি নেই তারাও জানে। যদি হ্যাঁ, এবার তুমি বলতে পারো সুমিত, যে তাহলে বলতেই পারে যে তুমি তাহলে টিউশন কেন পড়াও না? তখন বলবে যে আমি বাবার কাজে, ওই যে তুমি বলছো যে স্যার আমি বাবার কাজে হেল্প করি, ঠিক আছে, যে বাবার কাজে সহযোগিতা করি, বাবা একা একা পারে না করতে, তাই সহযোগিতা করি, তাই তুমি টিউশন পড়াও না, ব্যাস। এবং তার সাথে সাথে তুমি যেহেতু চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও, তো সেই জন্য তুমি তুমি উম, তোমার টিউশন পড়াও না। যদি তোমাকে এটা বলবে না, তুমি যদি বলো না, মানে এইটা তোমাকে জোর করে জিজ্ঞাসা করবে না, এটা তোমাকে জোর করে জিজ্ঞাসা কোনোদিনই করবে না যে তুমি কেন টিউশন পড়াও না। যদি জিজ্ঞাসা করে তো তুমি বলতেই পারো যে আমি বাবার, যেহেতু বয়স হয়েছে, বাবার কাজ পারে না, একা করতে পারে না, তাই বাবার কাজে হেল্প করি, এবং তার সাথে সাথে চাকরির প্রস্তুতিও নিচ্ছি স্যার, ব্যাস। এটারও প্লাস পয়েন্ট, ঠিক আছে? এটা ইমপ্রেশন খারাপ হয় না, প্লাস পয়েন্ট, যে তোমার চাকরি নেই, তোমার একটা চাকরি দরকার। একটা ছেলে যার চাকরি আছে, একটা ছেলে যার চাকরি নেই, হয়তো তোমরা লজিক্যালি বলতে পারো যে না, মেধার উপর ভিত্তি করে ওরা চেক করে কার ইমপ্রেশন ভালো কার ইমপ্রেশন খারাপ, কিন্তু আলটিমেট আমরা মানুষ, ঠিক আছে? আমাদের একটা সফট কর্নার আছেই আছে। যতই মানুষ বলুক যে না মেধার উপর ভিত্তি করে চাকরি দেবে, যে বেশি অ্যান্সার করতে পারবে সে দেবে, না, ওই চারজনের মধ্যে, বোর্ডে চারজন যে থাকবে, তার মধ্যে একজনের সফট কর্নার থাকবেই, সে 0.5 হলেও তোমাকে বেশি দেবে, যে না ছেলেটার দরকার চাকরি। তুমিও ভালো অ্যান্সার দিয়েছো, একটা মেধা ছাত্র সেও ভালো অ্যান্সার দিয়েছে, কিন্তু তোমার চাকরি নেই, ওর চাকরি আছে। বোঝা গেল? একটু হলেও হয়, এটা হিউম্যান সাইকোলজি। গ্র্যাজুয়েশনে এটা 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 পরে বলবো, গ্র্যাজুয়েশনে কোনো গ্যাপ থাকলে কি হবে এটা পরে বলবো, ওটা আমরা ব্যক্তিগত যে মানে এরপরে, এই যে চারটে টপিক বললাম না আমরা, প্রথমেই তো বললাম, এই যে ব্যক্তিগত তথ্য, এর ক্লাস কমপ্লিট করার পর এটাই ঢুকবো, এক এক করে এগোবো, এখান থেকে যত রকমের হাজার ধরনের কোশ্চিন হোক না কেন, আগে এইটাকে সলভ করব, তারপর এটাই যাব, ঠিক আছে? এক এক করে এগোবো, লাফালাফি করার দরকার নেই, তবেই কিন্তু আমাদের কমন থাকবে কোশ্চিন। ওকে, তাহলে এই একটা কোশ্চিন পেলাম, একটা কোশ্চিন আমরা পেলাম, যে গৃহ শিক্ষকের কথা আমরা অ্যাভয়েড করে যাব, ঠিক আছে? ওকে, 2 নাম্বার, যে কোশ্চিনে তর্ক থাকতে পারে সেই কোশ্চিনে অলওয়েজ বি নিউট্রাল, ঠিক আছে? সব সময়ের জন্য নিউট্রাল হও সেই সমস্ত কোশ্চিনের ক্ষেত্রে। যেমন একটা বলি, আমাকে কেউ একজন বলবে, ধরো কে আছো এখানে, সুমিত নন্দী, তুমি বলো, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, মনে করো বর্তমানে, বর্তমানে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের তথা ভারতের শিক্ষা ব্যবস্থায়, ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে, কোনো ত্রুটি রয়েছে, রয়েছে? তোমার মতামত বলো, তোমার মতামত বলো, ঠিক আছে, তোমার মতামত বলো, এইরকম কোশ্চেন কিন্তু দেয়, মতামত বলো, কারণ তুমি শিক্ষক হবে, তুমি কোশ্চেন গুলো হ্যান্ডেল করতে পারবে। তুমি কি মনে করো যে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কোনো ত্রুটি আছে? বলো এর অ্যান্সার কি হবে। সব আলোচনা করবো, দাঁড়াও এক এক করে আসছি। টিচারের এক্সাম ছাড়া
অন্য কোনো এক্সামের প্রস্তুতি নিচ্ছি কিনা, ঠিক আছে? অবশ্যই এর অ্যান্সার একটু পরে আসছি। এখনকার দিনে, আগে এটা হতো না, এখনকার দিনে ইন্টারভিউতে প্রায় 80-90% স্কোর ইজিলি করা যায় যদি কেউ 20 দিন টাইম পেয়ে যায়, হাতে 20 থেকে 25 দিন যদি টাইম পায় এবং সে যদি খুবই ভালোভাবে শেখে, দেন এই নাম্বারটা পাওয়া যায়, 80-90% পাওয়া যায়। আগে এই তথ্যগুলো ছিল না বা আমাদের সেরকম গাইডেন্স ছিল না, যেরকম অনেক ভুল হয়ে যেত। এখন ছেলে মেয়েরা আগে থেকেই সব জানে যে কি প্রশ্ন করতে পারে, ঠিক আছে? কিছু কোশ্চেন আটকাবে একদম ওই লাস্টে বললাম না, যে শিক্ষা সংক্রান্ত স্কিম পলিসি বা সিডিপি থেকে, এখান থেকে দুই একটা কোশ্চেন আটকাতে পারে। হ্যাঁ, ত্রুটি আছে। পরিকাঠামো ও সমস্যা, শিক্ষকের ঘাটতি। বলো সুমিত, একটু বলো অ্যান্সারটা বলো, একটু বাকিরাও বলো দেখি কার কিরকম অ্যান্সার কতটা সঠিক হয়। বাকিরাও বলো, একটু 1 মিনিট টাইম নিচ্ছে, হ্যাঁ একটু জল নিয়ে আসি। ওকে, এখানে অনেকে অ্যান্সার দিয়েছে। যেমন ববিতা খাতুন বলছে টিচারের ঘাটতি আছে। ওকে। সুমিত নন্দী, পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে কিন্তু স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ইমপ্রুভ করার চেষ্টা করছে। ওকে। পর্যাপ্ত পরিমাণে স্কুলে শিক্ষক নেই। ওকে। টিএলএম, চাইল্ড সেন্ট্রিক লার্নিং উইথ প্লেইং, কোনো কোনো সেভাবে মানে এটার ইয়ে হয়নি। স্যার আমার এমনটা মনে হয় না, কারণ বিশেষ শিক্ষা কমিটি দ্বারা এই শিক্ষানীতি। তোমরা তো তোমাদের রাগ সবকিছু একদম পুরো যা যা আছে সব বলে দিচ্ছ, ঠিক আছে?
এই নেই ওই নেই, অ্যাকচুয়ালি তো নেই, সেটা তো জানো, কিন্তু তোমরা যদি এইভাবে বলো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তখনই নেক্সট কোশ্চিন, যারা বলছো নেই, তাহলে তুমি তখনই যদি একটা কোশ্চিন তোমাকে করা হয়, এই জন্য রেসপন্সিবল কে? তুমি বলো সরকার রেসপন্সিবল? এই জন্য রেসপন্সিবল কে? একটা শিক্ষক কিন্তু এরকম কথা বলে না, ঠিক আছে? একদম মিলিয়ে নাও কথাগুলো, এইরকম অ্যান্সার দিলে কিন্তু নাম্বার কাটবে। তোমরা জানো, ঠিক আছে, যে মিড ডে মিলের চাল নেই, মিড ডে মিলের ডিম নেই, স্কুলের টিচার নেই, টিচার থাকলে ঘন্টা বাজানোর ঘন্টা নেই, কিছুই নেই অ্যাকচুয়ালি, কিন্তু সেইটা মনের মধ্যেই রেখে দাও। তার মানে কি আমরা বলবো হ্যাঁ স্যার সব আছে? না, তাহলেও হবে না। একটা রিয়েলিস্টিক, অ্যাজ এ শিক্ষক হিসাবে একটা রেসপন্সিবল কথাবার্তা বলতে হবে তোমাকে। কিরকম? তুমি বলতেই পারো, হ্যাঁ স্যার, যে কোনো ব্যবস্থার মতোই দেখো, ত্রুটি ছাড়া কোনো জিনিস হয়? হয় না। যে কোনো ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ত্রুটিযুক্ত তো। চিকিৎসা ব্যবস্থা, এই যে মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, এ কদিন আগে চোখ চুরি হয়ে গেল, ভাবো, বাসার হাসপাতাল থেকে চোখ নাকি চুরি হয়ে গেছে। তো চিকিৎসা ব্যবস্থা বলো, ঠিক আছে, আজকে কৃষি ব্যবস্থা বলো, যত ব্যবস্থা আছে, ঠিক আছে, প্রশাসনিক ব্যবস্থা বলো, সব ব্যবস্থাতে তো কিছু না কিছু ত্রুটি আছে। তো তোমাকে সেটাই বলতে হবে, হ্যাঁ স্যার, প্রত্যেকটা ব্যবস্থার ন্যায় বা প্রত্যেকটা ব্যবস্থার মতোই আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কিছু সমস্যা আছে। যেমন শিক্ষকের এখানে প্রয়োজন রয়েছে, আরো পরিকাঠামো উন্নত করতে হবে, আমাদের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আরো বেশি করে প্রমোট করতে হবে, এই ধরনের কিছু ত্রুটি আছে। তবে তবে বলতে হবে যে তবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে এর ওপর কাজ করে চলেছে। পূর্বের তুলনায় আমরা অনেক ত্রুটি মুক্ত হয়েছি বর্তমানে, এবং আরো পথ আমাদের বাকি আছে। এরকম করে তোমাকে বলতে হবে যে পূর্বে দেখো, আমাদের একদম পূর্বে গতানুগতিক পরীক্ষা ছিল, আমরা নিজেরাই পরীক্ষা দিয়ে এসেছি, 100 নম্বরে একটাই পরীক্ষা, কোনো ইউনিট ইউনিট টেস্ট ছিল না। আমাদের সময় মিড ডে মিল ছিল না, মানে মিড ডে মিল ছিল পরে এসেছিল, ঠিক আছে, 10 বা 9-10 দিকে হয়তো। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সেগুলো ছিল না, কিন্তু বর্তমানে তো আছে, তাই না? তাহলে আমাদের আরো ত্রুটিপূর্ণ ছিল, সেখান থেকে সরকার প্রচেষ্টা করে আরো সলভ করেছে, আরো কিছু আছে সেগুলো সলভ হবে। তাহলে কি হবে? নিউট্রাল কথাবার্তা হবে। হ্যাঁ স্যার, প্রত্যেকটা ব্যবস্থার মতোই আমাদের শিক্ষা ব্যবস্থাতেও অনেক সমস্যা আছে। বললে যে প্রত্যেকটা ব্যবস্থাতে যেমন থাকে আমাদেরও আছে, যে প্রত্যেকটা ব্যবস্থার মতোই আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কিছু ত্রুটি দেখা যায়। যেমন স্যার, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি প্রমোট করতে পারি, বা আমাদের স্কুলে যে পরিকাঠামো, যেমন শিক্ষক, বিদ্যালয়ের সংখ্যা, এইগুলো একটু কম আছে, এগুলো এগুলো একটা ত্রুটির মধ্যে মনে হয়, ঠিক আছে। তো এগুলো বলার পর বলতে পারবে, তুমি এটা বলবে যে পূর্বের তুলনায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার, মানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার, সেই ত্রুটিগুলোকে কিন্তু স্যার সমাধান করেছে। আরো যে ত্রুটিগুলো রয়েছে সেইগুলো আমরা আশা রাখবো সমাধান করবে। তার মানে তুমি একটা নিউট্রাল কথাবার্তা বললে, সরকারের বিরুদ্ধেও না, আবার সরকারের হয়েও না, ঠিক আছে, ত্রুটি আছে সেটাও বলে দিলে, আবার ত্রুটিটা সব জায়গাতেই থাকে সেটাও তুমি বলে দিলে, ঠিক আছে, ডাইরেক্ট হ্যাঁ স্যার ত্রুটি আছে, এই আছে, এইভাবে এইভাবে মানে অ্যারোগেন্ট টাইপের কথাবার্তা বলা যাবে না, মানে একটা ফেভারে কথা বলা যাবে না এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। অলওয়েজ বি নিউট্রাল, ঠিক আছে, অলওয়েজ নিউট্রাল থাকো। হ্যাঁ স্যার, এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, কিন্তু এটার উপর অনেক আমাদের সরকার অনেক কাজ করেছে, পূর্বের তুলনায় অনেক কাজ করেছে, এখনো করছে। আশা করছি আমরা এটা ত্রুটিমুক্ত করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে উত্তরটা দিলাম, এই উত্তরটাও তো বাস্তব উত্তর, এটা কি, এটা মিথ্যা উত্তর কিভাবে হয়? আগে কি আমাদের, তুমি আগে বলো, তুমি বলছো ত্রুটি আছে, ও অবভিয়াসলি ঠিক কথা, ত্রুটি আছে, তুমি তার সাথে খোসামত করছো, তুমি তার তার এক্সপ্লেনেশন দিচ্ছ যে সব ব্যবস্থাতেই ত্রুটি থাকে স্যার, ঠিক আছে, মানে তুমি এখানে সরকারের হয়েও কথা বলছো। তুমি এখানে কি বলছো যে পূর্বে ত্রুটি অনেক বেশি ছিল, সেটাকে সরকার সলভ করেছে, এই যে বললাম যে মিড ডে মিল ছিল না আগে, মিড ডে মিল এনেছে, কমপ্লিমেন্টারি এডুকেশন এনেছে, ঠিক আছে, তোমার এখানে স্কুলের সংখ্যা বাড়িয়েছে,
হয়েছে তো, আগের তুলনায় তো হয়েছে। পরীক্ষা সিস্টেম বা মূল্যায়ন পদ্ধতি চেঞ্জ করা হয়েছে। আজকে ডেমনস্ট্রেশন বা প্রতিপাদন পদ্ধতিকে বেশি ফোকাস করা হচ্ছে। ক্লিয়ার? তা সেক্ষেত্রে এই যে তোমাদের আগে কি আমাদের বিএড ডিএড ছিল নাকি? মানে একদম পূর্বের কথা যদি বলি, তখনও ছিল না। এখন সে একটা টিচারকে শেখানো হচ্ছে যে কিভাবে পড়াতে হয়। তাহলে আগের তুলনায় আমরা অনেক বেশি কিন্তু ত্রুটিমুক্ত হয়েছি। আরো আছে সমস্যা, সেগুলোকে সলভ করবে, সেটা কেন্দ্র সরকার করবে এবং তোমার রাজ্য সরকার করবে। তো এই ধরনের উত্তর কিন্তু অবশ্যই, এই ধরনের যেখানে তোমাকে সরকারের বিরুদ্ধে বা সপক্ষে কথা বলতে হবে, এইভাবে নিউট্রাল থেকে কথা বলবে। ঠিক আছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। ওকে। ওকে, আরেকটা প্রশ্ন, আরেকটা বিষয়ে সমস্যা হচ্ছে অনেকের। হবি, হবি কি তোমার, হবি কি? তাহলে এখানে দুটো কোশ্চিন পেলাম। একটা কোশ্চিন যেগুলো অ্যাভয়েড করা উচিত, একদম পুরোপুরি ভাবে অ্যাভয়েড করা উচিত, দূরে থাকা উচিত সেই সমস্ত কোশ্চিনগুলো থেকে, যেটা একটু আগেই দেখলাম যে তুমি গৃহ শিক্ষকের কথা বলছো, টিউশন করার কথা বলছো। আরেকটা কোশ্চিন দেখলাম যেখানে অলওয়েজ বি নিউট্রাল, অলওয়েজ তোমাকে নিউট্রাল থাকতে হবে। আর 3 নাম্বার যেটা, ঠিক আছে, এখানে কিছুটা তোমার উত্তরটাকে ম্যানিপুলেশন করতে হবে, মানে উত্তরটা একটু ভেবে বলতে হবে। যেমন তোমার ধরো হবি কি, ঠিক আছে, তো সেক্ষেত্রে হবি যদি অবশ্যই, যেটা আমি উত্তরে দেখালাম রোমার উত্তরে, হবি যদি অবশ্যই তোমার জেনুইন হবি থাকে, ধরো সাপোজ ক্রিকেট খেলা, এবং তুমি যদি ক্রিকেট খেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানো, তাহলে সেক্ষেত্রে তথ্য যদি জানো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবে। অনেকের হবি থাকবে, ধরো ক্রিকেট খেলা হবি আছে কিন্তু ক্রিকেট সম্পর্কে কিছু জানে না, তাহলে সেক্ষেত্রে কোশ্চিন অ্যান্সার অ্যাভয়েড করো। ঠিক আছে? ধরো কারো এমন কিছু হবি আছে, কারো কোনো হবি নেই, কোনো হবিই নেই, তাহলে সেক্ষেত্রে একটা অ্যান্সার এমন বলবে যেটা আমি তোমাদের একটু আগে শেখালাম। ঠিক আছে? এমন হবি বলবে যেটা থেকে উত্তর হয় না বা প্রশ্ন হতে সেরকম বেশি হবে না, কারণ হবিটা নর্মালি জিজ্ঞাসা করে। তাহলে 3টে কোশ্চিন পেলাম। আর 4 নাম্বার কোশ্চিনটা কি, যে তুমি কি করো? আচ্ছা, তুমি কি করো না, দেখি, ও দেখি এক সেকেন্ড। তুমি প্রাইমারি শিক্ষক হতে কেন চাও? প্রথমে আলোচনা করে নিয়েছি যে প্রাইমারি শিক্ষক হতে কেন চাও। তুমি প্রাইমারি শিক্ষক হতে কেন চাও, এটার মধ্যেও আমি হতে কেন চাও, কেন চাও, এটার মধ্যেও এমন অ্যান্সার বলবে যাতে বাস্তব মনে হয়। বাস্তব বলতে এখানে 3টে পয়েন্ট রাখবে। এক, এটা তোমার প্যাশন, কারণ প্যাশন ছাড়া কেউ সেই চাকরির দিকে যায় না। ঠিক আছে, এটা তোমার খুব ইচ্ছা, বলবে ছোটবেলা থেকেই এটার প্রতি আমার একটা প্যাশন আছে, যখন আমি শিক্ষকদের দেখতাম এই কাজটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল। দ্বিতীয় কি, এটা সমাজে অনেক বেশি সম্মানের। ঠিক আছে, এবং আর্থিকভাবে তোমাকে এটা স্বাবলম্বী করবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে কি, বর্তমানে তুমি বেকার, মানে তোমাকে চাকরিটা করতে হবে, তোমার আহ, বর্তমানে একটা কাজের দরকার। তো এই 3টে পয়েন্ট তোমরা এখানে মেনশন করবে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন শিক্ষক হতে চাও বা প্রাইমারি শিক্ষক হতে কেন চাও। ঠিক আছে? আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নে যাই। তাহলে এই প্রশ্নগুলো নোট করে নিও, এই প্রশ্নগুলো নোট করে নিও। এবার একটা প্রশ্ন, প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য, ঠিক আছে, প্রশ্ন, প্রাথমিক শিক্ষক, শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য, শিক্ষিকা হওয়ার জন্য, প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য তোমার মধ্যে দুটো গুণ বলো। মানে তুমি যে প্রাথমিক শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, নিশ্চয়ই তোমার একটা স্পেশাল গুণ থাকবে বাকিদের থেকে। বা শিক্ষিকা হওয়ার জন্য দুটো গুণের কথা বলো, দুটি গুণের কথা বলো, মানে যে গুণগুলো থাকা দরকার, এটা একটা প্রশ্ন। বা দ্বিতীয় প্রশ্ন হতে পারে, তোমার মধ্যে এমন কি আছে, তোমার মধ্যে
প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য, প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য কি গুণ আছে? বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে তোমাকেই কেন এই চাকরিটা দেওয়া হবে, তোমাকেই, মানে তোমার মধ্যে একটা বিশেষত্ব থাকবে, তোমাকেই কেন, কেন এই চাকরিটা দেওয়া উচিত? উত্তর বলো। তাহলে নিশ্চয়ই এর প্রশ্নটার উত্তরও তোমাদের কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চিন আসে বা কোশ্চিন করে, আমি তোমাকেই কেন প্রাথমিক শিক্ষকের চাকরিটা দেব, তোমার মধ্যে কি গুণ আছে, বা তোমার কি মনে হয় প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য কোন গুণগুলোর প্রয়োজন? কি হবে? শীতকালের দিন তো, তাই শুরু করার আগেই টাইম হয়ে যায় 1 ঘন্টা। রবীন্দ্রসঙ্গীত বললে তোমাদের রবীন্দ্রসঙ্গীত থেকে কোশ্চিন করবে। সঙ্গীতের অনেক প্রকার হয়, অনেক ভাগ হয়। সন্ধ্যার দিকে একটা সঙ্গীত গাওয়া হয়, ঠিক আছে, সকালে একটা সঙ্গীত গাওয়া হয়, অনেক ধরনের রাগ হয়। কেন এত সব ঝামেলা করছো? দরকার কি? যেখানে বলছি যে ঝামেলা করতে হবে না, তোমরা তার জন্য আমাকে পেমেন্ট করেছো, ঠিক আছে, যে বলে দিন এর সলিউশনটা কি, আমি সলিউশন দিচ্ছি, তোমরা সলিউশন নিচ্ছ না। আমি বলছি তো, তুমি শুধু দুবার প্র্যাকটিস করো, প্রথম প্রথম ওইরকম লাগবে, দুবার প্র্যাকটিস করো আমি যেগুলো বলছি, দেখো তোমাকে ওখান থেকে প্রশ্ন করতে পারবে না। তুমি এরপর ইউটিউবে অনেকে এখন প্রাইভেটে তোমাদের ভিডিও করছে, ছেলে মেয়েদের ইন্টারভিউ ভিডিও করছে, ঠিক আছে, মক টেস্ট, বিভিন্ন স্যাররা। আমি এই যে ব্যক্তিগত প্রশ্ন করার পর যা যা আছে, এরপর আরেকটা ক্লাস হবে ব্যক্তিগত করানোর পর, তুমি দেখবে যে কোনো ইন্টারভিউতে তোমাদের যা শেখানো হয়েছে এর বাইরে কোশ্চিন করছে কিনা। তোমার কি মনে হয় কোন দুটো গুণের বেশি প্রয়োজন একজন প্রাথমিক শিক্ষিকা হতে গেলে? আমি ওটাই বলছি যে, তো ধরো তুমি একটা ডাক্তারের কাছে গেছো, ডাক্তারকে রোগের সমাধান দিতে বলছো, ডাক্তার বলছে সমাধান এটা, তুমি সেটা বলছো "এ, এটা নিব না, স্যার এই ওষুধটা বদল যদি অন্য ওষুধটা নিই"। দরকার নেই। আমি বলছি তো, একবার দুবার প্র্যাকটিস করো, দেখবে এর ফলটা। প্রাথমিক শিক্ষিকা হতে গেলে ধৈর্য ও বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব, এই দুটি গুণ খুবই প্রয়োজন, যেটা আমার মধ্যে আছে বলে আমি মনে করি। ওকে, পম্পা খুব ভালো একটা অ্যান্সার দিয়েছে, যে প্রাথমিক শিক্ষিকা হতে গেলে ধৈর্য ও বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্বের কিন্তু প্রয়োজন হয়। মারাত্মক অ্যান্সার এটা, ঠিক আছে, এটা খুব মারাত্মক অ্যান্সার দিয়েছে। এটা আমি একটা বাচ্চা ছেলেকে পড়াতাম, আমার মনে আছে, ফিজ আমাকে অনেক হাই দিত, মানে যখন ফার্স্ট টাইম কলেজে পড়তাম। তো এখানে খুব বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তো বাচ্চাটা, মানে সত্যি কথা বলতে বাচ্চাদের পড়ানো আর শয়তানকে হ্যান্ডেল করা এক জিনিস। ওই শক্তিমানের কালবিষ দেখেছো, কালবিষ, ওই কালবিষের কে হ্যান্ডেল করার মতো বিষয়টা। প্রাথমিক শিক্ষক শিক্ষা সবাই হতে পারবে, যতই নলেজ থাকুক পারবে না, ঠিক আছে, দুদিনে চাকরি ছেড়ে দেবে, এরকম হচ্ছে ব্যাপার। সরকারি চাকরি হলে সে অন্য ব্যাপার, মানে যদি প্রাইভেট হয় তাহলে তো দুদিনে ছেড়ে দেবে। তো আমার গল্পটা হচ্ছে এরকম, যে আমাকে অনেক ফিস দিত, ঠিক একটা ছাত্রের জন্য আমাকে প্রায় 5 থেকে 6 হাজার টাকা ফিস দিত, ঠিক আছে, কারণ খুব বড় স্কুলের আর কি ছাত্র ছিল, এবং বাবা মাও খুব ভালো, আর্থিক অবস্থা ভালো ছিল। আর যেখানে আমি থাকতাম সেখানে আমার একটু নামও ছিল, ঠিক আছে, তো সেই হিসাবে আর কি আমাকে রেখেছিল।
তো বই পড়বে না তো পড়বে না, ওকে মারলেও অসুবিধা আছে, ধমকালেও অসুবিধা আছে, আর পড়াই কিভাবে? তো বসে বসে ওর মা যখন চলে যেত আমরা দুজন ঘরে বসে মধ্যে টেনিস খেলতাম। আবার আমাকে বলতো যে আহ, দাদা মা আসলে কিন্তু বলবে না। আমি বলছি ঠিক আছে, বলবো না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বা সেই দিন থেকে মানে সেই বাচ্চাকে পড়ানোর পর আমি আহ, মানে প্রণাম করেছি যে না, আমি না খেয়ে থাকবো, তাও ওদের পড়াবো না। কিছু বললেই ঢং করে কেঁদে দিত। আবার পড়তে বললে জানে সবই, কিন্তু আবার পড়বে না। অনেক রকম ধরো খাওয়া, মানে পড়ানোর সময় ওর খিদে, হাগা মুতা সব ওই ওই পড়ানোর সময়ই পায় ওর। 2 মিনিট পর পর বাথরুম যাবো দাদা, বাথরুম যাবো। যাই হোক, তো এটা একটা খুব মারাত্মক গুণ। প্রথমত হচ্ছে ধৈর্য। ঠিক আছে, পেশেন্স থাকতে হবে। একটা বাচ্চাকে তুমি 1000 বার শেখাতে হতে পারে, ঠিক আছে, 1000 বার শেখাতে হতে পারে, ধৈর্য লাগবে কিন্তু। ধৈর্য জিনিসটা মেন। তো এখানে এইটাও তোমরা বলতে পারো অবশ্যই যে স্যার আমার মনে হয় এখানে ধৈর্য জিনিসটা, পেশেন্স জিনিসটা খুব দরকার প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য। আর দ্বিতীয় হচ্ছে সহানুভূতিশীল ও বন্ধুত্বমূলক আচরণ। এই দুটো একসাথেই বলতে পারো তোমরা, যে সহানুভূতিশীল বা বন্ধুত্বপূর্ণ আচরণ দরকার। কারণ তুমি বন্ধু না হয়ে ওই ছাত্র ছাত্রীটাকে তুমি পড়াতে পারবে না, তুমি যত বড়ই ডন হও না কেন। ঠিক আছে, তুমি যত বড়ই ডন হও না কেন, তুমি ওই ছাত্র ছাত্রীটাকে পড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ওর সাথে বন্ধুত্ব করতে পারছো। তো এই দুটো একটা মেন ফিচার্স প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেটা তোমাকে বলতে হবে যে স্যার এই দুটো গুণ আমার মনে হয় আমার মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি মানে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে পারি, এটা মনে হয় আমার এই গুণ দুটো থাকার জন্য। বা এখানে যদি জিজ্ঞাসা করো যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য কোন গুণগুলোর বিশেষ প্রয়োজন মনে হয় তোমার, তো সেক্ষেত্রে এইটা তুমি অবশ্যই বলতে পারো। খুব ভালো একটা অ্যান্সার এটা। ঠিক আছে, বা তোমার মধ্যে কোন গুণগুলো আছে তুমি বলতে পারো স্যার এই দুটো গুণ আছে। হ্যাঁ, এখানে জিজ্ঞাসা করলে অত জিজ্ঞাসা করবে না, তাও ব্যাকআপ হিসেবে আমাদের রাখতে হবে। তো বলো তো তোমার ধৈর্য বা এই যে বন্ধুত্বমূলক বা সহানুভূতিশীল, এরকম কোনো উদাহরণ আছে তোমার? এই যে তোমার গুণটা আছে, কোনো কি ঘটনা আছে বা উদাহরণ আছে? এরকম জিজ্ঞাসা করতে পারে, উদাহরণ, তোমার কোনো ঘটনা। ঠিক আছে, তো তুমি একটা ঘটনা একটা বানিয়ে যাবে যে কি ঘটনা তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিল একবার। ওকে, যদি মনে করো, আসে না তবুও ব্যাকআপ হিসাবে আর কি। ওকে, তাহলে এইটা ইম্পর্টেন্ট। ওকে, আরেকজন একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। এটা কি একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, এটা মিস। হ্যাঁ, অন্য চাকরির প্রস্তুতি, তুমি কি এই মুহূর্তে অন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ? ঠিক আছে, এই মুহূর্তে তুমি কি অন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ? অন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ? কি বলবে? এটা একজন জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, অন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ? এবার তুমি যদি বলো হ্যাঁ নিচ্ছি, এটাও বলতে পারো, আবার নিচ্ছি না এটাও বলতে পারো। ঠিক আছে, পড়ানো, আচ্ছা বলছি, এটা অ্যান্সার বলছি। ঠিক আছে, ওটা অ্যান্সার দিচ্ছি, আগে এটা এটা দেখে নাও। অন্য কোনো চাকরির প্রস্তুতি কি তুমি নিচ্ছ এই মুহূর্তে?
এই ক্ষেত্রে তুমি কি বলবে? দেখো আমি আবার বলবো যে কথাটা বাস্তব মনে হবে, ঠিক আছে? তুমি যদি চাকরি করো, কোনো একটা চাকরি করো, তাহলে বলবে নিচ্ছি না, একদম ডাইরেক্ট। ঠিক আছে? ভালো করে বুঝে নাও, তুমি যদি কোনো সরকারি চাকরি করো অলরেডি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলবে যে স্যার আমি এটার জন্যই শুধু প্রস্তুতি নিচ্ছি। যদি চাকরি না করো বেকার, তার মানে তোমার ফার্স্ট নিড, তোমার ফার্স্ট প্রয়োজন হচ্ছে কি? তোমার প্রথম প্রয়োজন একটা চাকরি, এটা সবাই জানে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু, তুমি যদি বলো যে হ্যাঁ স্যার আমি নিচ্ছি, তাহলে সেই কথাটা অনেক বেশি বাস্তব মনে হয়। ঠিক আছে? যে হ্যাঁ স্যার আমি আহ, অন্য চাকরির প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই লাস্ট কটা দিন ধরে আমাদের এই প্রাইমারি ইন্টারভিউ এর যে বিষয়টা আসছে, সেটার পর থেকে আমি সেইটাকে আপাতত একটু স্টপ রেখে এটার প্রতি ফুল ফোকাস করেছি। ঠিক আছে? এটা তুমি বলতে পারো। এবার কোন চাকরি প্রস্তুতি বলবে, যে আমি প্রত্যেকটা বিষয়ই একটু মানে একটা ফাউন্ডেশন কোর্সের কথা বলে দেবে, যে আমি একদম যেটা তুমি যদি করে থাকো, প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে সেটার কথা বলে দিতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই তাতে। তাহলে তুমি ডাব্লিউবিসিএস প্রস্তুতি নিচ্ছ সাপোজ, তুমি বলতেই পারো স্যার আমি ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? কারণ সবাই জানে যে যে বেকার থাকবে সে সব কটা পরীক্ষা, মানে সে অন্যান্য পরীক্ষারও প্রস্তুতি নেবে। আর ডাব্লিউবিসিএস পরীক্ষাতে তো মোটামুটি সবাই বসতে পারবে। ঠিক আছে? বা কেউ পুলিশের প্রস্তুতি নিচ্ছে, ধরো তো পুলিশের প্রস্তুতি নিচ্ছি, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। তখন প্রশ্ন হতে পারে যে তুমি যদি ওই চাকরিটা পেয়ে যাও তাহলে এটা করবে, এটা প্রশ্ন হতে পারে। ধরো কেউ বললো আমি ডাব্লিউবিসিএস জন্য পড়ছি, তো ডাব্লিউবিসিএস পেলে এটা করবে, এবার তোমাকে দ্বন্দ্বে ফেলে দেবে। ঠিক আছে? এবার তোমাকে দ্বন্দ্বে ফেলে দেবে কিন্তু। তখন তোমাকে কিন্তু বাস্তব কথা বলবে, তাই বাস্তব কথা উত্তর দিতে হবে, বাস্তব সবসময় বাস্তব দেবে, বানানো কথা যেন না মনে হয়। তুমি একটু ভাবো, একদিকে প্রাইমারি, একদিকে ডাব্লিউবিসিএস, তুমি এর আগে বলে এসছো যে তোমার প্রাইমারি শিক্ষকতার প্রতি খুব ইন্টারেস্ট, তাই না? প্রাইমারি টিচার তুমি হতে চাও, কারণ ছোটবেলা থেকে এই এই চাকরিটার প্রতি তোমার একটা প্যাশন আছে, তাই না? তুমি বলে এসছো, কিন্তু তুমি এখন তুমি যদি বলো আমি ডাব্লিউবিসিএস হতে চাই, তাহলে তুমি তোমার কথাতেই বিপক্ষে চলে গেলে। তো সেক্ষেত্রে তুমি কি বলবে? সেক্ষেত্রে অবশ্যই স্যার এইভাবে তোমাকে তাকে বোঝাতে হবে, তখন লজিক দিয়ে, যে স্যার অবশ্যই ডাব্লিউবিসিএস পেলে আমি অবশ্যই করব। ঠিক আছে? কারণ ডাব্লিউবিসিএস এর কাজটাও অনেক সম্মানের কাজ, এবং অনেক দায়িত্ব সেখানে নিতে হয়। ঠিক আছে? তো সেইভাবে তোমাকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু আমি বলবো কেউ যদি চাকরি করো, বলবে যে না স্যার আমার একমাত্র, মানে আমি শুধুমাত্র চাকরির জন্যই প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? মানে স্কুলের চাকরির জন্যই প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? কেউ ধরো আপার প্রাইমারি থাকলে সেক্ষেত্রে কেউ বলতে পারে হ্যাঁ স্যার আমি শুধুমাত্র স্কুলে পড়ানোর জন্যই প্রস্তুতি নিচ্ছি। বাকি বললেই ওই রকম দ্বন্দ্বমূলক প্রশ্নে ফেলে দেবে তোমাকে। ঠিক আছে? তখন তুমি কিন্তু নিজের কথাতেই নিজের হয়ে যাবে, বিপক্ষে চলে যাবে। বোঝা গেল? বা কেউ রিসেন্টলি খুব অনেকে আছো এখানে সবেমাত্র ধরো সমস্ত কোর্সগুলো কমপ্লিট করেছো, এখনো সেরকম বয়স হয়নি, তারা ডাইরেক্ট বলে দেবে স্যার আমি প্রথম আমার প্রস্তুতি শুরু করেছি এইটা নিয়েই, পরবর্তী সময় হয়তো করতে পারি অন্যান্য প্রস্তুতি, যে চাকরি না পাই, কিন্তু এইটা নিয়ে আমি সব শুরু করেছি। যাদের বয়সটা একটু বেশি, তারা তো ধরো তোমাদের সমস্ত কোর্স কমপ্লিট হয়ে গেছে 5 বছর আগে, তা তুমি তো বলবে না যে আমি বসেছিলাম। সেক্ষেত্রে তোমাকে বলতেই হতে পারে যে আমি এটার জন্য প্রস্তুতি নিচ্ছি, বা আমি একটা চাকরির সন্ধানে আছি স্যার, এখনো প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে না এরকম আমাদের সুযোগ দেওয়া হচ্ছে, তো এটা এখন ফুল ফোকাসে এটার জন্যই প্রস্তুতি নিচ্ছি, ব্যাস। ঠিক আছে? কিন্তু কেউ রিসেন্টলি ধরো সমস্ত কোর্স কমপ্লিট করেছো, মানে এখনো সেরকম বয়স হয়নি, তারা ডাইরেক্ট কিন্তু বলবে স্যার না আমি এটা দিয়ে শুরু করেছি, অন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না, পরবর্তী সময় হয়তো নেব। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছো। এইগুলোর কোশ্চেনের অ্যান্সার গুলো লিখবে, এটা দেখানোর দরকার নেই, পাঠানোর দরকার নেই, আগে যেটা করেছি সেটা পাঠাবে, আমি তোমাদের মডেল অ্যান্সারটা কালকে দিয়ে দেবো, এবং তো প্রত্যেকের খাতা। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আমি মিস করে গেছি, একটা কোশ্চেন,
একটা জিনিস যে তোমার দুটো পজিটিভ এবং নেগেটিভ দিক, মানে তোমার দুটো ভালো গুণ এবং খারাপ গুণ, ঠিক আছে? এই কোশ্চিনটা যখনই আমরা আলোচনা করবো না এবং ক্লাসের মাঝখানে, যেমন ক্লাসগুলো অবশ্যই করবে তোমরা, দেখবে যত রকমের কোশ্চিন হতে পারে সেগুলো কিন্তু আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার দেখো তাহলে তোমার একটা পজিটিভ দিক, মানে তোমার একটা ভালো দিক, তোমার একটা ভালো দিক, তোমার একটা ভালো দিক বা একটা খারাপ দিক, বা তুমি দুটোই করে যাবে, দুটো ভালো দিক দুটো খারাপ দিক। খারাপ দিক বলো। ভালো দিকটা তুমি বলেই দিলে যে তোমার ধৈর্য অনেক বেশি, ঠিক আছে? তোমার ধৈর্য অনেক বেশি এবং তুমি সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ। সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা এটা তোমার ভালো দিক, যে তুমি সবার সাথে বন্ধুত্ব পাতাও এবং তোমার মধ্যে একটা ইমোশন কাজ করে সবসময় মানুষের প্রতি, এবং তোমার মধ্যে পেশেন্স আছে। খারাপ দিক কি আছে? এবার তুমি বলছো আমার মধ্যে কোনো খারাপ দিক নেই, বাস্তব কথা হলো না, ঠিক আছে? বাস্তব কথা বলতেই হবে এখানে, খারাপ দিক প্রত্যেকের মধ্যে আছে। তাহলে অনেকে না এখানে তার খারাপ দিক, মানে যেগুলো চরম খারাপ দিক সেগুলো বলে দেয়, দরকার নেই। আমাদের কিছু দুর্বল দিকও আছে, যেটাকে তুমি যদি খারাপ দিক হিসাবে দেখাও তাহলে সেইটা ভালো ভালো, কিন্তু তুমি খারাপ হিসাবে দেখাচ্ছ, ঠিক আছে? তো সেটা অনেকটা তোমার ইমপ্রেশন বাড়ায়। যেমন অনেক মানুষ কি করে, অনেককে খুব সহজে বিশ্বাস করে নেয়, ঠিক আছে? বা অনেকের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব বাঁধি নেয়, পরবর্তী সময় লাথি খায়, ঠিক আছে? তার বিশ্বাস ভেঙে যায়। তো এটা তার একটা খারাপ দিক, এটা কিন্তু দুর্বল দিক, তার একটা দুর্বল দিক মানেই খারাপ দিক, মানুষের দুর্বলতা মানেই সেটা খারাপ জিনিস। তুমি এটা, তোমার যে দুর্বলতার দিকগুলো আছে, মানে এক্সট্রিম খারাপ দিক না, ঠিক আছে? যে আমি বাচ্চা ছেলে দেখতে পারি না, বা আমি মেয়ে মানুষদের দেখতে পারি না, বা আমি ছেলেদের দেখতে পারি না, এইরকম না। তোমার যে দুর্বল দিকটা আছে সেটাকে তুমি খারাপ দিক হিসাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে? দুর্বল দিকটাকে তুমি খারাপ দিক হিসাবে প্রেজেন্ট করবে। যেমন তুমি বলতেই পারো যে স্যার আমার একটা খারাপ দিক হচ্ছে, খারাপ দিক হচ্ছে কি, আমি প্রত্যেকটা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, ঠিক আছে? আমি প্রতিটা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, প্রতিটা মানুষের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব পাতিয়ে ফেলি, বা খুব তাড়াতাড়ি বিশ্বাস করি। বিশ্বাস করার কথা বলবে ভালো শোনাচ্ছে, তাড়াতাড়ি বিশ্বাস করো মানে তুমি ইনোসেন্ট, বাট এটা অ্যাকচুয়ালি সমস্যা। তখন বলবে কেন এরকম মনে হচ্ছে, কেন তোমার তাড়াতাড়ি বিশ্বাস করলে কি অসুবিধা? তখন তুমি বলতে পারো যে অনেকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করলে অনেক সময় আমাদের যাচাই করতে অসুবিধা হয় মানুষকে, তাই না? এটা একটা পয়েন্ট, যে তুমি যখনই কাউকে তাড়াতাড়ি বিশ্বাস করছো তার মানে পুরোপুরি পরিপূর্ণ যাচাই হচ্ছে না। আর দ্বিতীয় একটা খুব ভালো কথা বললে, যে আমি অনেক কথা বলি স্যার, আমি অনেক কথা বলতে ভালোবাসি। কেউ বলতে পারে স্যার আমি অনেক চুপচাপ থাকতে ভালোবাসি। তো এই ধরনের পয়েন্টগুলোকে দুর্বলতা হিসেবে দেখাবে, ওইগুলো না যে আমি ছেলেদের দেখতে পারি না বা মেয়েদের দেখতে পারি না, বা আমি এই করতে পারি না ওই করতে পারি না, ওই খারাপ দিক বলে জিজ্ঞাসা করেন। না, আমি কারোর উপর রাগ করে থাকতে পারি না, এটা কিন্তু মানে খারাপ দিক না, এটা ভালো দিক, ঠিক আছে? রাগ করে থাকবে মানে তুমি রেগে থাকবে নাকি? রাগ করে থাকতে পারো না, এটা তোমার ভালো দিক, এটা খারাপ দিকের মধ্যে আসবে না, ঠিক আছে? ওই আমি একটু রাগ করে থাকতে পারি না ওটা বলার দরকার নেই, এখানে দুটো পয়েন্ট বলতে পারো যে আমি প্রতিটা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, এটা একটা আমার দুর্বল দিক বা খারাপ দিক, আমার মনে হয় স্যার এটা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি কথা অনেক বেশি বলি, তাই এটা কিন্তু তোমার গুণও হয়ে গেল, এটা কিন্তু তোমার, কারণ তুমি যে বেশি কথা বলো তার মানে তুমি বাচ্চাদের বেশি বোঝাতে পারবে, ঠিক আছে? তো এটা তোমার গুণও হয়ে গেল, মানে খারাপ দিক প্লাস তোমার গুণ। ওকে, লাস্ট কোশ্চেন আলোচনা করবো এটা, তাহলে এই পয়েন্টগুলো তোমরা লিখে নিও, কিন্তু এগুলো অবশ্যই লিখে নিও,
এইগুলো অবশ্যই লিখবে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একজন জিজ্ঞাসা করছে যে পড়াতে ভালোবাসি, এটা আমার হবি। পড়াতে ভালোবাসি, এটা আমরা কিভাবে বলবো ভালোবাসি, বা বলবো কি বলবো না, এটা প্রশ্ন। ঠিক আছে, পড়াতে ভালোবাসো, অবভিয়াসলি তুমি বলতে পারো পড়াতে ভালোবাসো, এটা তোমার হবি। ঠিক আছে, এটা খুবই ভালো একটা হবি যে তুমি পড়াতে ভালোবাসো। কিন্তু এখান থেকে প্রশ্ন অনেক আসতে পারে, তাহলে নিশ্চয়ই তুমি টিউশন পড়াও, যেহেতু এখনো তুমি চাকরি পাওনি, আর তুমি পড়াতে ভালোবাসো, আর তুমি টিউশন পড়াও না, এটা একদম পুরোপুরি ভুল। এটা তুমি বানিয়ে বলছো। বোঝা গেছে, তুমি পড়াতে ভালোবাসো মানে তুমি টিউশন পড়াবেই, তুমি যেহেতু চাকরি পাওনি। তাই টিউশন নিয়ে অনেক রকম কোশ্চিন আসতে পারে, সেটা তোমাকে রেডি করতে হবে। তুমি পড়াতে ভালোবাসো মানে কোন সাবজেক্ট পড়াতে ভালোবাসো, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তুমি পড়াতে ভালোবাসো, তোমার সিডিপি থেকে কোশ্চিন আসতে পারে, ডাইরেক্ট তোমাকে সিডিপি তে নিয়ে চলে যাবে। ঠিক আছে, বলো তো পড়াতে গেলে কোন কোন গুণগুলো থাকা প্রয়োজন, বলো তো কোন পদ্ধতিতে পড়ালে একটা ছাত্রছাত্রী সব থেকে ভালো শেখে, বলো তো তোমার পড়ানোর জন্য, তুমি যে পড়াচ্ছ, কোনো না কোনো ছাত্রছাত্রী শিখছে, বলতো শিখনের কতগুলো উপাদান আছে, কোন কোন বিষয়গুলো থাকলে একটা ছাত্রছাত্রী ভালো শিখবে। তার মানে তোমার এই হবির কারণে তুমি নিজেকে টিউশনের কোশ্চিনে জড়িয়ে ফেললে, তুমি সিডিবির কোশ্চিনে জড়িয়ে ফেললে, তুমি তোমার সাবজেক্টের কোশ্চিনে জড়িয়ে ফেললে। যদি তোমার কনফিডেন্স থাকে, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ কনফিডেন্স এই ফিল্ডগুলোতে, দেন অবভিয়াসলি গো ফর ইট, এটার দিকে যাও। আর যদি কোনো রকম কনফিডেন্স না থাকে, দেন আমি বলবো জাস্ট অ্যাভয়েড দিস কোশ্চেন। ঠিক আছে, জাস্ট অ্যাভয়েড করো এই ধরনের হবি। কারণ এখানে তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে কোনো সত্যি কথা বলার কোনো কম্পিটিশন না এটা। ঠিক আছে, তোমাকে ইমপ্রেশন করতে হবে স্যারদের, ইমপ্রেশন হবে কিছু বিষয়ে। এক, আমি প্রথম দিনও বলেছিলাম, এক, বাস্তববাদী কথাবার্তা। বাস্তববাদী মানে যেটা মনে হবে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল। ঠিক আছে, যেমন ওই হবির ক্ষেত্রে, মানে শিক্ষক কেন হবে, আর্থিক দিক ছাড়া তুমি কি পড়বে। আচ্ছা আমি যদি বলি আর্মির কথা, বলছি আর্মি খুব সম্মানের জায়গা, গর্বের জায়গা, আজকে আমরা এত কিছু করছি, আমাদের আর্মিরা পাহারা দিচ্ছে সেই সিয়াচেনে। সত্যি এটা একটা বিরাট লেভেলে মোটিভেশন না থাকলে হয় না, দেশের প্রতি ভালোবাসা না থাকলে হয় না। কিন্তু আমাকে তুমি বলো তো, আর্মিদের যদি বেতন না দেওয়া হয়, তারা কি কাজ করবে? তা কেউ যদি বলে আমি দেশকে মারাত্মক ভালোবাসি তাই আমি আর্মিতে এসেছি, এটা অবশ্যই এটা একটা কারণ, কিন্তু তার পেছনে আরেকটাও কারণ আছে, সেই ছেলেটা বা সেই মেয়েটার টাকার দরকার আছে। তুমি আমাকে বলো, ধনী ঘরের যাদের বাবা মা মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করে, তাদের একটা ছেলেকে আমাকে দেখাও, একটা ছেলে যে আর্মিতে কাজ করে। করে করে না, কারা করে? গরিব ঘরের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা করে। তাদের কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। দেশপ্রেম তো আছেই, কিন্তু টাকার প্রয়োজন আছে। বোঝা গেল, টাকার প্রয়োজন ছাড়া তারা বর্ডারে গিয়ে দাঁড়াতো। তো এটা বাস্তব, এটা আমি জানি, বা যারা পরীক্ষা ইন্টারভিউ বোর্ডে থাকবে তারা জানে। তো তুমিও এখানে এমন ইন্টারভিউতে কথাবার্তা বলবে না যেটা মনে হবে যে তুমি বানিয়ে বলছো, তুমি রেডি করে এসছো। কারণ তারাও জানে যে এখন সবাই ইন্টারভিউর আগে প্রস্তুতি নিয়ে আসে, ভালো ভালো লোক বসে আছে রেডি করানোর জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে 1 নাম্বার রুলস বাস্তববাদী কথাবার্তা। দ্বিতীয় রুলস এখানে ঠিক ততটাই বলবো, মানে কম শব্দে পুরো বিষয় বোঝানো। ঠিক আছে, কম শব্দে পুরো বিষয় বোঝানো। 3 নাম্বার রুলস যখন বলবে, বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর থাকবে, মানে স্মাইল থাকবে। ঠিক আছে, 4 নাম্বার রুল থাকবে তোমার, যে তুমি বসে আছো, সিটিং যে পোশ্চার থাকবে সেটা সঠিক থাকবে। ঠিক আছে, সিটিং পোশ্চারটা সঠিক থাকবে। 5 নাম্বার রুলস হচ্ছে তোমার ড্রেসিং সেন্স ঠিক থাকবে। ঠিক আছে, তুমি একদম জাকামাকা ড্রেস পরে চলে গেলে তা কিন্তু না, একদম সেটা নিয়ে আমি তোমাদের ক্লাস আছে, আমি তোমাদের বলবো একটা ক্লাসে ড্রেসিং সেন্স, বসার বিষয়, সম্বর্ধনা কিভাবে দেবে সেগুলো বলবো। ঠিক আছে, আর কি রুলস আছে? আর আর এমন কথা বলবো না, এমন কথা বলবো না, ঠিক আছে, যেটা সম্পর্কে তুমি ইনফরমেশন আগে থেকে রেডি করে যাবে না, এইরকম শব্দ আনবোই না, যেটা আমি একটু আগে দেখালাম। আর কি স্যার? ঠিক আছে, এমন কথা বলবো না যেটা সম্পর্কে আমার ইনফরমেশন জানা নেই। ওকে,
বোঝা গেল? এবং কিছু কিছু জিনিস জায়গায় আমি কিছু জিনিস অ্যাভয়েড করব, ঠিক আছে, অ্যাভয়েড করব কিছু কিছু জিনিস, কিছু কিছু জায়গায় অ্যাভয়েড করব, কারণ এটা তোমার পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, এখানে তোমার তুমি সত্যবাদী যুধিষ্ঠির কিনা সেটা দেখার দরকার নেই, দেখে না। তুমি যদি না বলো যে তুমি গৃহ টিউশন পড়াও, তারা কোনোভাবে প্রমাণ করতে যাবে না ওই 2-4 মিনিটের মধ্যে যে তুমি টিউশন পড়াও। ওকে, ওকে, বোঝা গেল? যদি তোমার কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই তুমি সেটা বলবে। প্রেজেন্টেশনটা এরকমই হওয়া উচিত যে স্যার আমার সেভাবে কোনো বিশেষ কোনো হবি নেই, তবে আমি পড়াতে খুব ভালোবাসি ছাত্রছাত্রীদের। তুমি পড়াতে ভালোবাসো, তোমার পড়াতে ভালোবাসার জন্মটা আসলো কোথা থেকে? নিশ্চয়ই তুমি কাউকে না কাউকে পড়িয়েছো, তারপরেই তোমার এটার প্রতি ভালোবাসা এসছে। তখন তোমাকে বলতে হবে যে যখন আমি প্রথম দিকে কিছু ছাত্রছাত্রীকে পড়াতাম, টিউশন পড়াতাম, তখন থেকেই এটার প্রতি একটা আমার, এটা আমার প্যাশন হয়ে গেছে। ভালো লাগে আমার পড়াতে, ছাত্রছাত্রীদের বোঝাতে। তোমাকে ওইটা বলতেই হবে, যখন তুমি বলবে তোমার প্যাশন পড়ানো, তখন তোমাকে টিউশনের কথা বলতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? যখন তুমি বলবে যে তোমার প্যাশন পড়ানো, তখন তোমাকে পড়ানোর সাথে সাথে তোমার টিউশনের কথা বলতে হবে, কারণ নাহলে তুমি পড়ানোর যে প্যাশন এটা আসলো কোথা থেকে? তুমি নিশ্চয়ই কাউকে না কাউকে কোনোদিন না কোনোদিন পড়িয়েছো। আজকে আমার ক্রিকেটের প্রতি প্যাশন, কারণ আমি ক্রিকেট খেলা দেখেছি, না হলে ক্রিকেট কোনোদিন খেলেছি, তারপর আমার জিনিসটা ভালো লেগেছে। আমার আম খেতে আমার ভালো লাগে, আমি কোনো না কোনোদিন আম খেয়েছি, তাই আমার আম খেতে ভালো লাগে। এমন তো না আমি কোনোদিন আম খাইনি আর আমার আম ভালো লাগছে। গ্রুপে পাঠাবে, গ্রুপে পিডিএফ করে গ্রুপে পাঠাবে। গীতাশ্রী বলছে যে শিক্ষকতার সাথে অন্য পেশার পার্থক্য কি, এগুলো আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলবো, ঠিক আছে? তবু এখানে একটু জাস্ট মৌখিকভাবে বলে দিই, শিক্ষকতার সাথে তোমার বাকি পেশার পার্থক্য কি। দেখো, শিক্ষকরা এই সমাজের মেরুদণ্ড, ঠিক আছে? আজকে যে কোনো পেশায় যাওয়ার জন্য আগে একটা শিক্ষকের প্রয়োজন হয়, ঠিক আছে? আজকে তুমি আইএএস হও, আইপিএস হও, বা তুমি সিজিএল অফিসার হও, সিএইচএস অফিসার হও, তোমাকে কিন্তু কোনো না কোনো শিক্ষক শিখিয়েছে। তাহলে সমস্ত শিক্ষক পেশার, সমস্ত পেশার, যে কোনো পেশাই হোক না কেন, তার ভিতটাই তৈরি করে দিয়েছে কোনো না কোনো শিক্ষক। তাই বলা হচ্ছে যে শিক্ষকতাই হচ্ছে এই সমাজের মেরুদণ্ড এবং এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। ঠিক আছে, অনন্য শিক্ষার বিভিন্ন গুরুত্ব থাকতে পারে, কিন্তু একদম যে আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যে সিস্টেম, তার মূলেই কিন্তু এই শিক্ষকতা পেশাটা রয়েছে। শিক্ষক ছাড়া এই সমাজ চলতে পারে না। ঠিক আছে, এগুলো আমি তোমাদের যেটা ইয়ে আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, ওখানে বলবো। ওকে, আরেকটা ক্লাস হবে কালকে, আরেকটা ক্লাস হবে এই ব্যক্তিগত প্রশ্নের উপর, দেন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যত রকমের কোশ্চিন হয় দেখো, আমরা যেগুলো আলোচনা করছি তার মানে এগুলো সব আলোচনা হবে তা কিন্তু নয়, সবই তোমাকে প্রশ্ন ধরবে তা কিন্তু নয়, যে কোনো এর মধ্যে একটা দুটো আসতে পারে, কিন্তু তুমি আগে থেকে রেডি আছো, ব্যাকআপ তোমার কাছে আছে যে না এইগুলোর মধ্যে যে কোনো ধরলে আসবে। বাট এই প্রশ্নগুলো যেগুলো তুমি লিখছো বা লিখেছো, এইগুলো তোমাকে বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে। এবং আমরা যখন প্র্যাকটিস করাবো, আমাদের দুজন তিনজন স্যার ম্যাম থাকবে, ঠিক আছে, বা দুজন থাকবে, বেশি রাখার দরকার নেই। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তখন অ্যান্সার গুলো করবে, ঠিক আছে? তখন সেগুলো প্র্যাকটিস গুলো তোমরা বলবে আমাদের সামনে, তোমাদের কোথাও ত্রুটি হবে, কোথাও ভুল হবে, সেগুলো আমরা ধরিয়ে দেবো। তো এখানে আমি বলে দিচ্ছি আরেকটা ক্লাস হবে। আমি কি বললাম, তুমি যে যত ধরনেরই ইন্টারভিউ এর মক টেস্ট দেখো না কেন, দেখবে চারটে জায়গা থেকে প্রশ্ন হবে। এক হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন। দ্বিতীয় হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন রিলেটেড, ঠিক আছে, একাডেমিক। দাঁড়াও, এখানে তোমার কি ধরনের প্রশ্ন ধরা হবে, যে তুমি ধরো এইচএস পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, বা কোনো স্পেসিফিক ডিগ্রি নিয়েছো টিচিং এর জন্য, সেইগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকলে, কোনো সমস্যা থাকলে, এই ধরনের অনেক রকম কোশ্চিন হয়, ঠিক আছে? সেইগুলো এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে।
পরিস্থিতিমূলক আর হচ্ছে তোমার আহ, এখানে পরিস্থিতিমূলক আর একটা হচ্ছে সিডিপি রিলেটেড বা তোমার শিক্ষা সংক্রান্ত। তো এটার উপর আমি কালকে একটা 9 ঘন্টা ক্লাস দিয়েছি আমাদের ইউটিউবে, তোমাদের লিঙ্কও পাঠিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। এটা চর্চা করতেই হবে। আর তার সাথে সাথে পার্সোনাল ইনফরমেশনের 2টো ক্লাস হলো, আরেকটা ক্লাস হলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি গিয়ে দেখো যে স্যার ম্যামরা কি ধরনের কোশ্চিন ধরছে, দেখবে অ্যাটলিস্ট আউট অফ 10 9খানা কোশ্চিন তোমাকে এই ক্লাসেই শেখানো হয়েছে, এই ক্লাসেই শেখানো হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। আর তোমাদের কালকে এই ব্যক্তিগত প্রশ্নের মডেল অ্যান্সার যেটা, সেটা আমি দিয়ে দেবো। যারা লেখনি এখনো কোনো অসুবিধা নেই, ওখান থেকে দেখে দেখে কারেকশন করে নিও। আর যারা লিখেছো তাদের কোথায় কি ভুল হলো ওইগুলো পাঠিয়ে দেওয়া হবে কালকে।